আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সৌরভ। এইচএসসি 25 এবং 26 ব্যাচের জন্য বোর্ড এমসিকিউ সলভ ক্লাস প্রাণীবিজ্ঞান থার্ড চ্যাপ্টার। আজকে প্রাণীবিজ্ঞান থার্ড চ্যাপ্টার পরিপাক্য শ্বসনের ক্লাস নিব। তোমরা আমার কথাটা ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছ কিনা এবং বোর্ডটা ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করে জানাও। হ্যাঁ, সবাই একটু শেয়ার করে দাও, আমিও শেয়ার করে দিচ্ছি ক্লাসটা। এবং তোমাদের যারা বন্ধু বান্ধবী আছে সবাইকে একটু ক্লাসটা শেয়ার করে দাও। আমাদের সাথে আছে নাদিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। ঠিক আছে, সবাই একটু তোমাদের যারা বন্ধু বান্ধবী আছে সবাইকে একটু মেনশন করে দাও এবং লিঙ্কটা একটু শেয়ার করে দাও। আমরা এখনই ক্লাসটা শুরু করব। ঠিক আছে, আমরা শুরু করি। খুব বেশি টাইম নিব না, 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে। 114টা আছে এমসিকিউ। সবাই একটু জাস্ট রিপ্লাই করতে থাকবা, কমেন্ট করতে থাকবা, যে ঠিক কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে জানাবা। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, শুরু করি। একদম প্রথম প্রশ্নটা আছে তোমার। প্রথম প্রশ্নটা আছে, জিহ্বা ও চোয়ালের নিচে অবস্থিত গ্রন্থি। জিহ্বা চোয়ালের নিচে অবস্থিত গ্রন্থি নিঃসৃত এনজাইম, মানে আমাকে বলছে লালা গ্রন্থি থেকে। হ্যাঁ, লালা গ্রন্থি থেকে নিঃসৃত এনজাইমের নাম। লালা গ্রন্থি থেকে নিঃসৃত এনজাইমের নাম কি কি? আমরা জানি লালা গ্রন্থি থেকে আসছে অ্যামাইলোলাইটিক এনজাইম খরিত হয়, মানে টায়ালিন মল্টেজ, হ্যাঁ, লাইসোজাইম এগুলা খরিত হয়। তাহলে লালা গ্রন্থি থেকে কি কি খরিত হয়? তোমার টায়ালিন, মল্টেজ, আর একটা এনজাইম আছে লাইসোজাইম। আর একটা এনজাইম কি? লাইসোজাইম। তাহলে দেখো কোলাজিনেজ, এটা হচ্ছে তোমার মাছ মাংসে থাকে। কোলাজেন থাকে মাছ মাংসে। হ্যাঁ, এবং এই কোলাজেনকে ভাঙে কোলাজিনেজ এনজাইম, এবং এটা থাকে তোমার অগ্নাশয় রসে। কোলাজেনেজ এনজাইম কোথায় থাকে? অগ্নাশয় রসে থাকে। হ্যাঁ, তাহলে আমরা অলরেডি বলছিলাম অ্যামাইলেজ আর লাইসোজাইম এই দুইটা। তাহলে আমাদের লালা গ্রন্থি থেকে নিঃসৃত হয় অ্যামাইলেজ আর লাইসোজাইম। উত্তর হবে 2 আর 3। একের তিন উত্তর হবে। হ্যাঁ, 1-3। ওকে, 1-3। ঠিক আছে, এবার পিত্ত লবণের কাজ। তোমরা একটু কমেন্ট করে জানাও তো, পিত্তরস কোথা থেকে খরিত হয়? পিত্তরস এটা কোথা থেকে খরিত হয়? হ্যাঁ, এটা কিন্তু মেডিকেল ওয়ার্ডসে। পিত্তরস কোথা থেকে খরিত হয় একটু কমেন্ট করে জানাতে পারো। পিত্তরস। এবং এই পিত্তরসের মধ্যে থেকে পিত্ত লবণ আছে তোমার সোডিয়াম গ্লাইকোলেট, সোডিয়াম টোরোকোলেট, পটাশিয়াম গ্লাইকোলেট, পটাশিয়াম টোরোকোলেট। তাহলে পিত্ত লবণ কি কি? সোডিয়াম গ্লাইকোলেট, সোডিয়াম টোরোকোলেট, পটাশিয়াম গ্লাইকোলেট, পটাশিয়াম টোরোকোলেট। এবং এই পিত্তরসের মধ্যে কিন্তু কোনো এনজাইম থাকে না। পিত্তরসের মধ্যে কোনো এনজাইম থাকে না, এবং এটা শুধুমাত্র লিপিড জাতীয় খাদ্যকে পরিপাকে সহায়তা করে। লিপিড জাতীয়, হ্যাঁ, মানে এই পিত্ত লবণগুলো তোমার লিপিড বা চর্বিকে ক্ষুদ্র ক্ষুদ্র দানায় পরিণত করে, যেটাকে বলে অবদ্রবণ বা ইমালসিফিকেশন। অবদ্রবণ বা ইমালসিফিকেশন। হ্যাঁ, তাহলে পিত্ত লবণের কাজ কি? হ্যাঁ, দেখো, এটা লাইপেজ এনজাইমকে সক্রিয় করে। হ্যাঁ, ঠিক আছে। চর্বিত দ্রবণীয় ভিটামিন আছে এডিই কে। চর্বিত দ্রবণীয় ভিটামিন কি কি? এডিই কে। এটা শোষণে সহায়তা করে। ঠিক আছে। কোলনের পেরিস্টালসিস প্রক্রিয়াকে বৃদ্ধি করে। হ্যাঁ, এটাও করে, কোলনের পেরিস্টালসিস প্রক্রিয়াকে বৃদ্ধি করে। তাহলে 2 এর হবে 4। 2 এর কত উত্তর হবে? 4 উত্তর হবে। এবার দেখো, জনাব কামালের বিএমআই 32.12। জনাব কামালের বিএমআই কত? 32.12 কেজি পার মিটার স্কোয়ার। আমরা বিএমআই বের করি হচ্ছে ওয়েট কেজিতে, এবং উচ্চতা মিটার স্কোয়ার, মানে উচ্চতাকে আমরা 2 গুণ করব বা মিটার স্কোয়ার করব। হ্যাঁ, এবং এই বিএমআর উপর ভিত্তি করে আমাদের কিছু তোমার স্থূলত্বের একটা প্রকার চার্ট আছে। হ্যাঁ, যেমন 18.5 থেকে 24.9। 18.5 থেকে 24.9 এটা হচ্ছে স্বাভাবিক।
25 থেকে 29.9 এটা হচ্ছে অতিরিক্ত ওজন। তারপর 30 থেকে 34.9, 30 থেকে 34.9 এটা হচ্ছে স্থূলতার প্রথম স্তর। 35 থেকে 39.9 এটা হচ্ছে স্থূলতার দ্বিতীয় স্তর। আর তোমার তোমার 40-এর সমান বা 40-এর বেশি এটা হচ্ছে তোমার তৃতীয় স্তর। আর 18.5-এর কম এটা হচ্ছে তোমার কম ওজন, হ্যাঁ কম ওজন। তাহলে 32.12 এটার ক্ষেত্রে কি হবে বলতো? এটা স্বাভাবিক অতিরিক্ত ওজন প্রথম শ্রেণীর স্থূলতা, দ্বিতীয় শ্রেণীর স্থূলতা, প্রথম শ্রেণীর স্থূলতা হবে। হ্যাঁ, এরপরে আসো 4 নাম্বারটা পরিপাকে সিক্রেটিন হরমোনের কাজ কি? দেখো সিক্রেটিন এটা তোমার ডিউডেনাম থেকে খরিত হয় বা ক্ষুদ্রান্তের ডিউডেনাম থেকে খরিত হয় সিক্রেটিন হরমোনটা, এবং এটা পাকস্থলীতে গ্যাস্ট্রিক রস নিঃসরণ বন্ধ করে। হ্যাঁ, পাকস্থলীতে গ্যাস্ট্রিক রস নিঃসরণ বন্ধ করে। ঠিক আছে, সিক্রেটিন পাকস্থলীতে, এবং পাকস্থলী থেকে খাদ্য ডিউডেনামে আসার গতি নিয়ন্ত্রণ করে না। এই যে গতি যে নিয়ন্ত্রণ করে এটা করে আসছে তোমার সিসিকে কোলেসিস্টোকাইনিন বা প্যানক্রিওজাইমিন, এর আরেক নাম আছে প্যানক্রিওজাইমিন। পাকস্থলী থেকে খাদ্য ডিউডেনামে যাওয়ার গতি নিয়ন্ত্রণ করে কে? এটা হচ্ছে কোলেসিস্টোকাইনিন, যার অপর নাম আছে প্যানক্রিওজাইমিন। কোলেসিস্টোকাইনিন এর অপর নাম কি? প্যানক্রিওজাইমিন। হ্যাঁ, অগ্নাশয়কে এনজাইম ক্ষরণে উদ্দীপ্ত করে। হ্যাঁ করে। এটা তো তোমার পরিপাকে সিক্রেটিন হরমোনের কাজ কি? অগ্নাশয়কে এনজাইম ক্ষরণে উদ্দীপ্ত করে, লালাক্ষরণ নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, এই তোমার আসলে এটাও হয়, এও হয়, সিও হয়, এই দুইটাই হয়। বুঝা গেছে? তাহলে 4-এর এ বা সি দুইটাই হয়। 4-এর এ বা সি দুইটাই হয়। এখানে কত উত্তর দিয়া? 4-এর দেখি, 4-এর সি উত্তর দিয়া, বুঝছো? বাট 4-এর এ বা সি দুইটাই হয়, আমি বইয়ে দেখছি 4-এর এ বা সি দুইটাই হবে। হ্যাঁ, এবার আসো যকৃতকে আবৃতকারী পর্দার নাম কি? এটা হচ্ছে গ্লিসন্স ক্যাপসুল। কি হবে? গ্লিসন্স ক্যাপসুল। যকৃতকে আবৃতকারী পর্দার নাম কি? গ্লিসন্স ক্যাপসুল। আর প্লিউরা হচ্ছে ফুসফুসকে আবৃত করে। প্লিউরা কাকে আবৃত করে? ফুসফুসকে আবৃত করে। এবার দেখো, এটাই একটু আগে কিন্তু আমরা ধরছিলাম, পিত্তরস খরিত হয় কোনটি থেকে? লালাগ্রন্থি, ক্ষুদ্রান্ত, যকৃৎ, অগ্নাশয়। হ্যাঁ, এটা খরিত হয় যকৃৎ থেকে। আমরা একটু আগে পড়ছিলাম। এবার দেখো, নিচের চিত্রের আলোকে পরবর্তী দুইটি প্রশ্নের উত্তর দাও। এটা হচ্ছে চিত্র এ, এটা হচ্ছে চিত্র বি। এই চিত্রটা কি? দেখো, এটা হচ্ছে আমাদের অন্ননালী হয়ে পাকস্থলীতে আসছে, এবং এইটা হচ্ছে তোমার লিভার। আর এই যে পাতার মতো যেটা আছে, এটা হচ্ছে তোমার পাতার মতো যেটা সেটা হচ্ছে অগ্নাশয়। সেটা কি? অগ্নাশয়। হ্যাঁ, পাতার মতো যেটা সেটা অগ্নাশয়। উদ্দীপকের এ চিহ্নিত অঙ্গে উৎপন্ন হয়। এ চিহ্নিত অঙ্গটা কি? লিভার থেকে কি তৈরি হবে? আমরা মাত্রই পড়লাম, পিত্ত তৈরি হয়। পিত্তরস তৈরি হয় লিভার থেকে এবং জমা থাকে পিত্তথলিতে। কোথায়? পিত্তথলিতে জমা থাকে। এবার আসো বি চিহ্নিত অঙ্গটা কি বলতো? পাকস্থলী। এবার দেখো, উদ্দীপকের বি চিহ্নিত অঙ্গে কি কি পরিপাক হয়? হ্যাঁ, কি পরিপাক হয়? আমরা জানি আমাদের মুখে শুধুমাত্র কার্বোহাইড্রেট পরিপাক হয়, কোনো লিপিড আর প্রোটিন কিন্তু পরিপাক হয় না। কিন্তু পাকস্থলীতে কার্বোহাইড্রেট পরিপাক হয় না। কি পরিপাক হয়? প্রোটিন আর লিপিড। আর ডিউডেনামে যে সমস্ত কিছু পরিপাক হয়, কার্বোহাইড্রেটেরও পরিপাক হয়, প্রোটিনেরও পরিপাক হয়, লিপিডেরও পরিপাক হয়। ঠিক আছে, তাহলে বিচ্ছিন্নিত অঙ্গ মানে তোমার পাকস্থলীতে কি পরিপাক হবে? প্রোটিন আর লিপিড। কার্বোহাইড্রেট কি পরিপাক হবে? শর্করা পরিপাক হবে না। তাহলে উত্তর হবে 8-এর বি, 1 আর 3। 8-এর বি, 1 আর 3। ওকে, এবার দেখো, নিচের কোনটিকে গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড বলা হয়? মানে একটা হরমোন আছে যেটা গ্যাস্ট্রিক জুস ক্ষরণকে বন্ধ করে দেয় বা বাধা দেয়, যেটাকে বলে গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড, এবং সেটার নাম আছে এন্টারোগ্যাস্ট্রন। এবং এটা খরিত হয় ডিউডেনাম থেকে। কোথা থেকে খরিত হয়? ক্ষুদ্রান্তের ডিউডেনাম থেকে খরিত হয়। কোথা থেকে খরিত হয়? ডিউডেনাম থেকে খরিত হয়। হ্যাঁ, এন্টারোগ্যাস্ট্রন। হ্যাঁ, এন্টারোগ্যাস্ট্রন। দেখো, এন্টারোকাইনিন এটা খরিত হয় ইলিয়াম থেকে। আমি এভাবে মনে রাখছি, এ আর প দিয়ে দুটা থাকে। হ্যাঁ, এন্টারোকাইনিন আর পেপটাইড, এটা খরিত হয় ইলিয়াম থেকে।
এরপরে দেখো ডিওক্রাইনিন, ক্রো আছে না, এখানে কিন্তু কোনো ক্রো নাই। আবার এন্টারোক্রাইনিন, ক্রো আছে না, ক্রো থাকলে সেটা ইলিয়াম থেকে। আবার দেখো এন্টারোগ্যাস্ট্রন, ট্রো আছে না, মানে ক্রো বা ট্রো এই জাতীয় কিছু থাকলেই, ক্রো বা ট্রো এই জাতীয় কিছু থাকলেই এটা খরিত হবে ডিউডেনাম থেকে। ক্রো বা ট্রো এই জাতীয় কিছু থাকলেই কোথা থেকে খরিত হবে, তোমার ডিউডেনাম থেকে খরিত হবে। আর এন্টারোকাইনিন, এখানে কিন্তু ক্রো নাই, এন্টারোকাইনিন আর পেপটাইড, এন্টারোকাইনিন আর পেপটাইড এটা খরিত হয় তোমার ইলিয়াম থেকে। কোথা থেকে খরিত হয়, ইলিয়াম থেকে। এবার আসি আমার 10 নাম্বার, নিচের কোনটি পাকস্থলী থেকে নিঃসৃত এনজাইম? দেখো পাকস্থলী থেকে মাত্র 3টা মানে প্রোটিন পরিপাককারী এনজাইম আছে 3টা, আর লিপিড পরিপাককারী এনজাইম গ্যাস্ট্রিক লাইপেজ। প্রোটিন পরিপাককারী এনজাইম 3টার নাম মনে রাখবা 5 জোর দিয়ে, পেপসিন, জিলেটিন, পেপসিন, জিলেটিনেজ, রেনিন, পেপসিন, জিলেটিনেজ, রেনিন। তাহলে পাকস্থলী থেকে নিঃসৃত এনজাইম 3টা কি কি, পাজোর, পেপসিন, জিলেটিনেজ, রেনিন। হ্যাঁ, তাহলে তুমি খুঁজে বের করো, রেনিন আছে আমরা পেয়ে গেছি। ট্রিপসিন, এটা খরিত হয় অগ্নাশয় রস থেকে, প্রোটিন পরিপাককারী এনজাইম। অ্যামাইলেজ, এটাও তোমার অগ্নাশয় রস থেকে খরিত হয়, অ্যামাইলেজ। অগ্নাশয় রসের মধ্যেও আছে, আন্তরিক রসের মধ্যেও আছে। লাইপেজ, এটাও অগ্নাশয় রসের মধ্যেও আছে, আন্তরিক রসের মধ্যেও আছে। হ্যাঁ, ওকে। এবার আসি সোমাটোস্ট্যাটিন। সোমাটোস্ট্যাটিন হরমোন নিঃসৃত হয় কোনটি থেকে? দেখো আমাদের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে তোমার 4 ধরনের কোষ ছিল, আলফা সেল, বিটা সেল, ডেল্টা সেল, গামা বা পিপি সেল। আলফা সেল, বিটা সেল, ডেল্টা সেল, গামা বা পিপি সেল। আলফা সেল থেকে কি খরিত হয়েছিল, গ্লুকাগন। আলফা সেল থেকে কি খরিত হয়েছিল বাচ্চারা, গ্লুকাগন। আর বিটা সেল থেকে ইনসুলিন, ডেল্টা সেল থেকে সোমাটোস্ট্যাটিন, আর গামা বা পিপি কোষ থেকে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। তাহলে সোমাটোস্ট্যাটিন এটা খরিত হয় অগ্নাশয় থেকে। হ্যাঁ, অগ্নাশয়ের ডেল্টা সেল থেকে, অগ্নাশয়ের ডেল্টা সেল থেকে। এখানে আমি কাজগুলো একটু বলে দিই। হ্যাঁ, আলফা সেল থেকে গ্লুকাগন, এটা রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি করে। রক্তে গ্লুকাগন কি করে, আলফা সেল থেকে গ্লুকাগন খরিত হয়, এটা রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি করে। আর বিটা সেল থেকে খরিত হয় ইনসুলিন, বিটা সেল থেকে ইনসুলিন খরিত হয়, যেটা রক্তে গ্লুকোজের পরিমাণ কমায়। আর ডেল্টা সেল থেকে কি খরিত হয়, তোমার সোমাটোস্ট্যাটিন, যেটা গ্লুকাগন ও ইনসুলিন ক্ষরণ নিয়ন্ত্রণ করে, বা আলফা ও বিটা সেলের ক্ষরণকে নিয়ন্ত্রণ করে। এবার আসি পিত্তরসের লবণ কি কি, এটাও কিন্তু একটা আমি বলছিলাম, পিত্ত লবণ 4টা ছিল না পিত্ত লবণ, সোডিয়াম গ্লাইকোলেট, সোডিয়াম টোরোকোলেট, পটাশিয়াম গ্লাইকোলেট, পটাশিয়াম টোরোকোলেট। পিত্তরসের লবণ বলছে। হ্যাঁ, সোডিয়াম বাইকার্বনেট কিন্তু হবে না, লবণ যেহেতু বলছে। হ্যাঁ, তাইলে হবে 1 আর 2, সোডিয়াম গ্লাইকোলেট, সোডিয়াম টোরোকোলেট, সোডিয়াম গ্লাইকোলেট, সোডিয়াম টোরোকোলেট। ওকে, ঠিক আছে। আমাদের সাথে আছে হাসান মাহমুদ, রাগিব, শফিকুল ইসলাম। ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। এবার মিশ্র গ্রন্থি থেকে নিঃসৃত হয়, মিশ্র গ্রন্থি মানে তোমার এটা অগ্নাশয়। একটু আগে আমরা বলছিলাম অগ্নাশয় থেকে কি কি খরিত হয়, গ্যাস্ট্রিন, এটা খরিত হয় পাকস্থলীর জি কোষ থেকে, তাহলে এটা তো হবে না। হ্যাঁ, অ্যানজিওটেনসিনোজেন, এটা খরিত হয় যকৃৎ থেকে, তাহলে সোমাটোস্ট্যাটিন কিন্তু হবে। আর থাইরক্সিন, এটা খরিত হয় থাইরয়েড গ্রন্থি থেকে। কোথা থেকে খরিত হয়, থাইরয়েড গ্রন্থি থেকে। ওকে, এবার আসি এটা এস, এটা হচ্ছে পি, যেটা হচ্ছে অগ্নাশয়। এস, এটা কি পাকস্থলী। চিত্রের এস অংশে মূলত কোন খাদ্যের পরিপাক হয়, একটু আগে কিন্তু আমরা পড়ছিলাম এস অংশে কোন খাদ্যের পরিপাক হয়, মূলত বলছে কিন্তু। হ্যাঁ, শোনো, গ্যাস্ট্রিক লাইপেজ পাকস্থলীতে থাকে, কিন্তু এটা খুব বেশি কিন্তু পরিপাক করে না, মূলত তোমার প্রোটিনকেই পরিপাক করে পাকস্থলী। পাকস্থলী কাকে পরিপাক করে, প্রোটিনকেই। আর ক্ষুদ্রান্তে সমস্ত জাতীয় খাদ্যের পরিপাক হয়, বিশেষ করে ডিউডেনামে কার্বোহাইড্রেটও হবে, প্রোটিনও হবে, লিপিডও হবে। তাইলে এখানে প্রোটিন, এখন এর মধ্যে প্রোটিন, ঘি আর তেল তো হবে না, দুটাই লিপিড। তারপরে আলু আছে তোমার কার্বোহাইড্রেট, ডাল, এটা কিন্তু প্রোটিন, ডালটা কি প্রোটিন। আচ্ছা, বিটা কোষ থেকে কি নিঃসৃত হয়, বিটা কোষ থেকে নিঃসৃত হয় ইনসুলিন। অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা সেল থেকে কি নিঃসৃত হয়, ইনসুলিন, যেটা রক্তে গ্লুকোজের পরিমাণ কমায়। বিটা সেল থেকে খরিত হয় ইনসুলিন, যেটা রক্তে গ্লুকোজের পরিমাণ কমায়। ইনসুলিনের অভাবে ডায়াবেটিস হয়, ডায়াবেটিস মেলাইটাস, ইনসুলিনের অভাবে তখন রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, তখন রক্তে কি হয়ে যায়, গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। এবার আসে 15 নম্বর, পি অংশটা, পি উদ্দীপকে পি অংশটার কাজ।
হ্যাঁ, রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ করে, হ্যাঁ করে, ওই যে ইনসুলিন গ্লুকাগন মাধ্যমে করে। সব ধরনের খাদ্যের পরিপাককারী এনজাইম থাকে, হ্যাঁ দেখো অগ্নাশয় রসে কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইমও আছে, প্রোটিন পরিপাককারী এনজাইমও আছে, লিপিড পরিপাককারী এনজাইমও আছে। খুব ভালো করে পড়তে হবে এটা। অগ্নাশয় রসে কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইম, আমি এটা একটু লিখে লিখে পড়াই। হ্যাঁ দেখো আমরা অগ্নাশয় রস পড়তেছি, তাই তো? অগ্নাশয় রসে কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইম থাকে, মনে রাখবা আম দিয়ে, অ্যামাইলেজ মল্টেজ। অগ্নাশয় রসে কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইম কি? আম, অ্যামাইলেজ মল্টেজ, ভালোভাবে মনে রাখবা। অগ্নাশয় রসে কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইমকে অ্যামাইলেজ মল্টেজ। এবার হচ্ছে প্রোটিন পরিপাককারী এনজাইম, এখানে অনেকগুলো এনজাইম আছে। অগ্নাশয় রসে প্রোটিন পরিপাককারী এনজাইম অনেকগুলো আছে, এটা আমরা মনে রাখবো। আগে আমি এনজাইমগুলোর নাম বলি। ট্রিপসিন, মনোযোগ দিয়ে খেয়াল করবা। ট্রিপসিন, কাইমোট্রিপসিন, কার্বক্সিপেপটাইডেস, অ্যামিনোপেপটাইডেস, ডাইপেপটাইডেস, কোলাজিনেস, ইলাস্টেজ। আবার বলি, অগ্নাশয় রসে প্রোটিন পরিপাককারী এনজাইম কি কি? ট্রিপসিন, কাইমোট্রিপসিন, কার্বক্সিপেপটাইডেস, অ্যামিনোপেপটাইডেস, ডাইপেপটাইডেস, কোলাজিনেস, ইলাস্টেজ। তুমি মনে রাখবা পেপ দিয়ে, সিন দিয়ে, পেপসিন, জিন, এই তিনটা কথা মনে রাখবা। পেপ মানে ওই যে কার্বক্সিপেপটাইডেস, অ্যামিনোপেপটাইডেস, ডাইপেপটাইডেস, ট্রাইপেপটাইডেস। সিন, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, বুঝা গেছে? ট্রিপসিন আর জিন কি? ওই যে কোলাজিনেজ, এগুলা। ওকে, তবে এই ট্রিপসিন এটা নিষ্ক্রিয় থাকে, ট্রিপসিনোজেন রূপে থাকে, যেটাকে সক্রিয় করে এন্টারোকাইনেজ এনজাইম। তাহলে তুমি বুঝতেই পারতেছো সব ধরনের এনজাইম থাকে। হ্যাঁ, ও আরেকটা লিপিড পরিপাককারী এনজাইম কি কি থাকে সেটা তো বললাম না। লিপিড পরিপাককারী এনজাইম থাকে তিনটা: লাইপেজ, ফসফোলাইপেজ, কোলেস্টেরোলিস্টারেজ। লাইপেজ, ফসফোলাইপেজ আর আছে কোলেস্টেরোলিস্টারেজ। এটা কিন্তু 5 স্টার একটা টপিক, বোথ এমসিকিউ বোথ রিটেন। কোলেস্টেরোলিস্টারেজ, এটা মনে রাখবা ফোকলা দিয়ে, ফোকলা। ফসফোলাইপেজ, কোলেস্টেরোলিস্টারেজ, লাইপেজ। এর পরে যায় আমরা আন্তরিক রসের এনজাইমগুলো পড়তে হবে, ওটা আমি পরে পড়াবো। আন্তরিক রসের এনজাইমগুলো, তাহলে অগ্নাশয় রসের এনজাইমগুলো মনে রাখবা: কার্বোহাইড্রেট পরিপাকের এনজাইম আম, অ্যামাইলেজ মল্টেজ। প্রোটিন পরিপাকের এনজাইম অনেকগুলো আছে, পেপসিন, জিন। আমরা পড়লাম কিভাবে? ট্রিপসিন, কাইমোট্রিপসিন। এরপর পেপ দিয়ে চলে আসি: কার্বক্সিপেপটাইডেস, অ্যামিনোপেপটাইডেস, ডাইপেপটাইডেস, ট্রাইপেপটাইডেস, কোলাজিনেজ, ইলাস্টেজ, শেষ। আর লিপিড পরিপাকের এনজাইম ফোকলা, ফসফোলাইপেজ, কোলেস্টেরোলিস্টারেজ, লাইপেজ, বা লাইপেজ, ফসফোলাইপেজ, কোলেস্টেরোলিস্টারেজ। ওকে, কোনটা আর একবার বলতে হবে? হ্যাঁ, একটু ক্লিয়ার করে কোনটা। এবং খাদ্যের অম্লীয় পরিবেশকে প্রশমিত করে, হ্যাঁ করে, কারণ এই অগ্নাশয় রসের মধ্যে বাইকার্বনেট থাকে, হ্যাঁ, যেটা এই ডিউডিনামে এসে তোমার অম্লীয় মাধ্যমকে কি করে? প্রশমিত করে। তাহলে এটার 1 2 3 তিনটা হবে, 15 4। কোনটা? মানে যেটা পড়াইলাম যে অগ্নাশয় রসে কি কি এনজাইম থাকে, এটা। এবার আসি আমরা পরেরটা। হ্যাঁ, শরীরের সবচেয়ে বড় গ্রন্থির নাম কি? দেখো, এগুলো কিন্তু অনেক রিপিটেড প্রশ্ন হয়। হ্যাঁ, শরীরের সবচেয়ে বড় গ্রন্থির নাম হচ্ছে যকৃৎ। শরীরের সবচেয়ে বড় গ্রন্থির নাম কি? যকৃৎ। এবার পিত্তরস খরিত হয় কোন গ্রন্থি থেকে? লালা গ্রন্থি, পাকস্থলী, যকৃৎ, অগ্নাশয়। এগুলা রিপিটেড প্রশ্ন, যকৃৎ। এবার চলে আসি আমরা পরের প্রশ্নটাতে। হ্যাঁ, দেখো পিটা কি? পি যে এখান থেকে শুরু হয়েছে, পিটা আসছে লিভার। কিউটা কি? কিউটা আসছে এই যে তোমার অন্ননালী এসে মিলিত হয়েছে, তাহলে কিউটা কি? পাকস্থলী। এই যে পাতার মতো যেটা থাকবে, এটা হচ্ছে তোমার অগ্নাশয়। পাতার মতো যেটা, সেটা কি? অগ্নাশয়, বা মরিচের মতো যেটা। পাতা না বলে আমি মরিচ বলি। হ্যাঁ, মরিচ বলি, ঠিক আছে। এবার এস, এটা হচ্ছে তোমার পাকস্থলী, তারপরে ক্ষুদ্রান্তের ডিউডেনাম শুরু, তাহলে এসটা কি? ডিউডেনাম বা ক্ষুদ্রান্ত। হ্যাঁ, ডিউডেনাম বা ক্ষুদ্রান্ত। হ্যাঁ, ওটা বলবো, আর একবার বলবো। এবার উদ্দীপকের কোন অঙ্গে প্যানেত কোষ থাকে? প্যানেত খুবই গুরুত্বপূর্ণ। প্যানেত কোষ, দেখো প্যানেত কোষ কিন্তু একটা আন্তরিক গ্রন্থি। প্যানেত কোষ, ব্রুনার্সের গ্রন্থি, লিভারকুনের গ্রন্থি, গবলেট কোষ, ব্রাশ কোষ। বুঝা গেছে? গবলেট কোষ, ব্রাশ কোষ, প্যানেত কোষ, লিভারকুনের গ্রন্থি, ব্রুনার্সের গ্রন্থি, এগুলো সব আন্তরিক গ্রন্থি। তাহলে ক্ষুদ্রান্তে থাকবে
মূলত এই যে এস, এসে থাকবে, ডিউটেনামে থাকবে এস। ওকে, ডিউটেনামে থাকবে, ডিউটেনামে থাকবে। এবার আসি উদ্দীপকের 8 চিহ্নিত অংশ থেকে কোনটি নিঃসৃত হয় না। 8টা কি? অগ্নাশয়। অগ্নাশয় থেকে কোনটি নিঃসৃত হয় না? দেখো, অগ্নাশয়ের মধ্যে কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইম আম ছিল, অ্যামাইলেজ মল্টেজ আমরা জানি। তাহলে আমি এবার রিপিট করব, হ্যাঁ এবার রিপিট করবো, একটু ভালো করে শোনো। অগ্নাশয় রসের মধ্যে কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইম ছিল আম। আচ্ছা, ওইটা আমি দেখাই পড়াই। দেখো, কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইম কি ছিল তোমার? কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইম ছিল আম, অ্যামাইলেজ মল্টেজ। কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইম কোনটা ছিল? আম, অ্যামাইলেজ মল্টেজ। প্রোটিন পরিপাককারী এনজাইম, আবার বলি, প্রোটিন পরিপাককারী এনজাইম ট্রিপসিন, কাইমোট্রিপসিন, ট্রিপসিন, কাইমোট্রিপসিন। হ্যাঁ, এবার আসি পেপডে, কার্বক্সি পেপটাইডেস, অ্যামিনো পেপটাইডেস, ডাইপেপটাইডেস, ট্রাইপেপটাইডেস। ওকে, কোলাজিনেস, ইলাস্টেস, এটা হচ্ছে প্রোটিন পরিপাককারী এনজাইম। আর লিপিড পরিপাককারী এনজাইম, লিপিড পরিপাককারী এনজাইম লাইপেজ, ফসফোলাইপেজ, কোলেস্টেরোল, লাইপেজ, ফসফোলাইপেজ, কোলেস্টেরোল। তাহলে দেখো, আমাদের রেনিন ছিল কোথায়? পাকস্থলিতে। এটা কিন্তু অগ্নাশয়ের মধ্যে ছিল না। লাইপেজ আছে, ট্রিপসিন আছে। ওকে, তাহলে এই এমসিকিউ গুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে। হ্যাঁ, ঠিক আছে। এবার আসি আমরা 20 নাম্বারটার উত্তর করো। কোন এনজাইম ব্যাকটেরিয়া ধ্বংস করে? কোন এনজাইম ব্যাকটেরিয়া ধ্বংস করে? কোন এনজাইম ব্যাকটেরিয়া ধ্বংস করে? লাইসোজাইম, টায়ালিন, মল্টেজ, পেপসিন। দেখো, লাইসোজাইম লালারসে থাকে এবং এটা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। কাকে ধ্বংস করে? ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। লাইসোজাইম, লাইসোজাইম। ওকে, এবার আসি নিচের কোন এনজাইমটি অ্যামাইলোলাইটিক? অ্যামাইলোলাইটিক মানে কি? কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইম। অ্যামাইলোলাইটিক কার্বোহাইড্রেট, প্রোটিওলাইটিক প্রোটিন পরিপাককারী এনজাইম, লাইপোলাইটিক লিপিড পরিপাককারী এনজাইম। তাহলে অ্যামাইলোলাইটিক এনজাইম কি কি আছে? পেপটাইডেস, আমরা কিন্তু একটু আগেই পড়ছিলাম, অগ্নাশয় রসের মধ্যে ছিল পেপটাইডেস, যেটা প্রোটিন পরিপাককারী এনজাইম। হ্যাঁ, লাইপেজ, এটা লিপিড পরিপাককারী এনজাইম। মল্টেজ, এটা কিন্তু কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইম, তাহলে এটাই তোমার হবে। হ্যাঁ, আর ট্রিপসিন, এটাও প্রোটিন পরিপাককারী এনজাইম, মানে প্রোটিওলাইটিক এনজাইম। এবার আসি মানব দেহে কোন গ্রন্থিতে কাপফার কোষ থাকে? হ্যাঁ, এটা কাপফার কোষ কিন্তু একটা ম্যাক্রোফেজ। যকৃতের ম্যাক্রোফেজকে বলা হয় কাপফার কোষ। যকৃতের ম্যাক্রোফেজকে কি বলা হয়? কাপফার কোষ। যকৃতের ম্যাক্রোফেজকে কি বলা হয়? কাপফার কোষ। এবার আসো অতিরিক্ত ওজন। আমরা অলরেডি পড়ছি 18.5 থেকে 24.9 স্বাভাবিক, 25 থেকে 29.9 এটা অতিরিক্ত, 25 থেকে, তাহলে 18.5 থেকে 24.9 এটা কিন্তু স্বাভাবিক। এটা কি? স্বাভাবিক। 25 থেকে 29.9 এটা হচ্ছে অতিরিক্ত, এটা অতিরিক্ত। 30 থেকে 34.9 প্রথম, আর 35 থেকে 39.9 দ্বিতীয়। যদি মনে না থাকে তুমি কিভাবে পড়বা? 18.5 স্বাভাবিক, 25 প্রথম, 25 অতিরিক্ত, 30 প্রথম, 35 দ্বিতীয়, এভাবে পড়বা। 18.5 স্বাভাবিক, 25 অতিরিক্ত, 30 আছে তোমার প্রথম, 35 দ্বিতীয়, 40 তৃতীয়। এবার আসি মানবদেহে লালা গ্রন্থির কাজ। মানবদেহে লালা গ্রন্থির কাজ, এই লালা গ্রন্থি কি আমিষ পরিপাক করবে? না, লালা গ্রন্থি শুধুমাত্র কার্বোহাইড্রেট পরিপাক করবে। টায়ালিন নিঃসৃত করে, হ্যাঁ। খাদ্য গলাধকরণে সহায়তা করে, হ্যাঁ করে। তাহলে 2 আর 3। এরপরেরটা বলো 25 নাম্বার, লাইপোলাইটিক এনজাইম কোনটি? মানে লিপিড পরিপাককারী এনজাইম কোনটি? অ্যামাইলেজ। অ্যামাইলেজ কিন্তু কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইম, অ্যামাইলোলাইটিক এনজাইম। কোলাজিনেস প্রোটিন পরিপাককারী এনজাইম, অগ্নাশয় রসের মধ্যে থাকে। ইলাস্টেজ, এটাও প্রোটিন পরিপাককারী এনজাইম, অগ্নাশয় রসে থাকে। লেসিথিনেজ, এটা এটা লিপিড পরিপাককারী এনজাইম, যেটা আন্তরিক রসে থাকে। লেসিথিনেজ কোথায় থাকে? আন্তরিক, লেসিথিনেজ থাকে তোমার আন্তরিক রসে। লেসিথিনেজ কোথায় থাকে? আন্তরিক রসে থাকে, আন্তরিক রসে থাকে। তাহলে 25-এর 4, 25-এর 4 হবে। হ্যাঁ, সবাই ঠিকঠাক উত্তর করতেছো। ওকে ওকে, এবার এটা কিন্তু একটু আগেই পড়াইছি, 26 একটু আগে কিন্তু পড়াইছি। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের ডেল্টা কোষ থেকে নিঃসৃত হয়। নিঃসৃত হয় কোনটা? সোমাটোস্ট্যাটিন। গ্লুকাগন ক্ষরণ করে সোমাটোস্ট্যাটিন না, গ্লুকাগন ক্ষরণ করে কিন্তু তোমার আলফা সেল থেকে গ্লুকাগন ক্ষরিত হয়। এইচসিএল ক্ষরণ নিয়ন্ত্রণ করে না, এইচসিএল ক্ষরণ নিয়ন্ত্রণ তো আর তোমার অগ্নাশয় করবে না, এটা পাকস্থলীর থেকে নিয়ন্ত্রিত হয়। পিত্তক্ষরণে উদ্দীপনা জায়গায় না, আলফা ও বিটা কোষের ক্ষরণ নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, আমি বললাম না, সোমাটোস্ট্যাটিন আলফা ও বিটা সেলের ক্ষরণ নিয়ন্ত্রণ করে, বা গ্লুকাগন ও ইনসুলিন ক্ষরণ নিয়ন্ত্রণ করে। গ্লুকাগন ও ইনসুলিন ক্ষরণকে নিয়ন্ত্রণ করে, গ্লুকাগন ও ইনসুলিন ক্ষরণকে নিয়ন্ত্রণ করে। ওকে,
ঠিক আছে, তাহলে 26 এর ডি। এবার আসো 27 উদ্দীপকের বি। উদ্দীপকের বিটা কি বলতো? বিটা লিভার। এই যে দেখো আমাদের পাকস্থলীর ঠিক ডান পাশে, পাকস্থলীর ডান পাশে কি থাকে? লিভার থাকে না? তাহলে এটা কি হবে? লিভার। এই যে এটা লিভার, হ্যাঁ লিভার। আর এটা হচ্ছে তোমার, এটা কি? এটা হচ্ছে তোমার অগ্নাশয়, ওই যে পাতার মতো যেটা, এটা পাতার মতো যেটা অগ্নাশয় পাকস্থলীর ঠিক নিচে থাকে। তাহলে বিটা যেহেতু লিভার, সারফেক্ট্যান্ট ক্ষরণ করে না? সারফেক্ট্যান্ট ক্ষরণ হয় মূলত, সারফেক্ট্যান্ট ক্ষরণ হয় কোথা থেকে বলতো? তোমার অ্যালভিওলাস থেকে, টাইপ 2 অ্যালভিওলাস সেল থেকে। সিক্রেটিন নামক হরমোন খরিত হয়। সিক্রেটিন খরিত হয়, সিক্রেটিন খরিত হয় অগ্নাশয় তোমার ক্ষুদ্রান্তের ডিউডিনাম থেকে। দেহ থেকে বিষ অপসারণ করে, হ্যাঁ দেহ থেকে বিষ কিন্তু অপসারণ করে লিভার। লিভারে দুই ধরনের ভূমিকা আছে না, সঞ্চয় ভূমিকা, বিপাকীয় ভূমিকা। খুব ভালো করে পড়বা, লিভারের ভূমিকা রিটেনে কিন্তু আসবে, সঞ্চয় ভূমিকা, বিপাকীয় ভূমিকা। হ্যাঁ, তাহলে এই বিপাকীয় ভূমিকার মধ্যে আছে দেহ থেকে বিষ অপসারণ। পূর্ণবয়স্ক মানুষে আরবিসি সৃষ্টি করে, পূর্ণবয়স্ক আরবিসি তৈরি করে লিভার, সেটা বাচ্চাদের ক্ষেত্রে। হ্যাঁ, কিন্তু পূর্ণবয়স্ক মানুষের আরবিসি সৃষ্টি করে অস্থিমজ্জা। অস্থিমজ্জা, তাহলে 27-এর বি না, 27-এর সি। সিক্রেটিন ক্ষরণ হবে না তো অগ্নাশয় থেকে, তো আর ক্ষরণ মানে লিভার থেকে তো আর ক্ষরণ হবে না। সিক্রেটিন ক্ষরণ হয় তোমার ক্ষুদ্রান্তে ডিউডিনাম থেকে। সিক্রেটিন ওই যে ক্রো থাকলে ডিউডিনাম, আমি বললাম না, ক্রো থাকলে ডিউডিনাম, ক্রো থাকলে ডিউডিনাম। ওকে, এবার এ চিহ্নিত অংশটা, এ চিহ্নিত অংশটা কি? অগ্নাশয়। সাইনোসয়েড থাকে, সাইনোসয়েড থাকে লিভারে, সাইনোসয়েড থাকে কোথায়? লিভারে। দুইটা হেপাটোসাইটের মাঝখানের ফাঁকা জায়গাটাকে বলা হয় সাইনোসয়েড। ষড়ভুজ আকৃতির, মানে তোমার লিভারকে যদি তুমি মাইক্রোস্কোপে দেখো তাহলে মানে লোবিউল থাকে। এই লোবিউলের মাঝখানে, লোবিউলের ভিতরে অসংখ্য ষড়ভুজ আকৃতির কোষ, হেপাটোসাইট থাকে। এবং কোষগুলোর মাঝে মাঝে যে ফাঁকা জায়গাগুলোকে বলা হয় সাইনোসয়েড। ফাঁকা জায়গাগুলোকে কি বলা হয়? সাইনোসয়েড বলা হয়। হ্যাঁ, তাহলে এটা লিভারে থাকে। আইলেটস অফ ল্যাঙ্গারাস নামক কোষপুঞ্জ থাকে, হ্যাঁ থাকে। উইটস্যাংনালি থাকে, থাকে 2 আর 3। এই উইটস্যাংনালি একবার মেডিকেলে আসছিল। তাহলে 28-এর 3। এবার 29 লিপিড লাইপেজ। উদ্দীপকের বিক্রিয়াটি কোথায় হয় বলতো? মুখে কি লিপিড পরিপাক হয়? না, হয় না কিন্তু। হ্যাঁ, অন্ননালীতে হবে না, ক্ষুদ্রান্তে কিন্তু লিপিড পরিপাক হয়। আমরা জানি ক্ষুদ্রান্তে লিপিড বৃহদান্তে তো আর পরিপাক হবে না। তাহলে 29C, 29-এর উত্তর কত হবে? সি হবে। ওকে, এবার 30 তোমরা উত্তর করবে। 30 নাম্বার খুবই সুন্দর প্রশ্ন। পি প্লাস কিউ, লাইপেজ এনজাইম থাকলে পি প্লাস কিউ কি হবে? 30 নাম্বারটা একটু কমেন্ট করে জানাও তো। 30 নাম্বারটা একটু কমেন্ট করে জানাও। 30। কমেন্ট করো। আচ্ছা দেখো, ফ্যাটি অ্যাসিড গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড কোলেস্টেরল, ফ্যাটি অ্যাসিড মনোগ্লিসারাইড। দেখো ফ্যাটি অ্যাসিড কোলেস্টেরল, যদি এনজাইম থাকতো কোলেস্টেরল স্টারেজ, এনজাইম যদি থাকতো কোলেস্টেরল স্টারেজ, তাহলে ফ্যাটি অ্যাসিড আর কোলেস্টেরল হতো। তাহলে এটা কিন্তু হবে না, বাদ বাকি দুইটাই কিন্তু হবে। ফ্যাটি অ্যাসিড গ্লিসারল হবে, ফ্যাটি অ্যাসিড মনোগ্লিসারাইড হবে। 1 আর 3 হবে। এটা কিন্তু খুবই ভুল করার একটা চান্স থাকবে। 30-এর কিন্তু বি হবে। হ্যাঁ, 30-এর বি। এবার যকৃতের সাইনোসয়েডগুলো কোন ধরনের কোষ দিয়ে আবৃত? আলফা, বিটা, গামা। দেখো আলফা, বিটা, গামা বলো বা ডেল্টা বা পিপি বলো, এগুলা সব থাকে অগ্নাশয়। যকৃতের সাইনোসয়েডগুলো কোন ধরনের কোষ দিয়ে আবৃত? কাপ্ফার কোষ দিয়ে। যকৃতের যে ম্যাক্রোফেজ, ম্যাক্রোফেজকে কি বলা হয়? কাপ্ফার কোষ, কাপ্ফার কোষ। এবার লিপিড জাতীয় খাদ্য পরিপাকে অংশ নেয় কোনটা? লেসিথিনেজ। লেসিথিনেজ লেসিথিন নামক ফসফোলিপিডকে ভাঙে। লেসিথিনেজ কাকে ভাঙে? লেসিথিন নামক ফসফোলিপিডকে ভাঙে। লাইপেজ, এটাও লিপিডকে ভাঙবে। কোলাজিনেজ, এটা মাছ মাংসের যে প্রোটিন, কোলাজেনকে ভাঙে। মাছ মাংসের প্রোটিন কোলাজেনকে ভাঙবে। তাহলে এটা তো প্রোটিন পরিপাকের এনজাইম, যেটা অগ্নাশয় রসে থাকে। তাহলে এটার উত্তর কত হবে? 32-র উত্তর হবে এ। 32-র উত্তর কত হবে? এ হবে। 32-র উত্তর কত হবে? এ হবে। ওকে, 32-র উত্তর এ। ঠিক আছে, এবার আমরা চলে যাব এই ছবি। তাহলে ছবিগুলো তোমার প্র্যাকটিক্যাল পার্টে দেখবা ছবি আছে বইয়ের লাস্টে। বইয়ের লাস্টে প্র্যাকটিক্যাল পার্টে কি আছে বলো তো? ছবি আছে। এই ছবিগুলো খুব ভালো করে দেখবা। ছবিগুলো যেমন এটা কিন্তু তোমার একটা লিভার সেল বা লিভার সেল। হ্যাঁ, লিভার সেল এটা একটা। হ্যাঁ, এবং এই যে দেখো
এগুলা সব কিন্তু হেপাটোসাইট। ষড়ভুজাকৃতির যে কোষগুলা, ষড়ভুজাকার যে কোষগুলা, হ্যাঁ, সেগুলো সব কি হেপাটোসাইট। এবং হেপাটোসাইটের মাঝখানে দেখো এটা একটা ফাঁকা জায়গা না, এই ফাঁকা জায়গাটার নাম সাইনোসাইট। এই ফাঁকা জায়গাটার নাম কি, এখানে যেখানে ফাঁকা জায়গা দেখবা সেই জায়গাটা কি সাইনোসাইট। আর এটা হচ্ছে কেন্দ্রীয় শিরা, এই শিরাটার নাম কি কেন্দ্রীয় শিরা। আর এই যেগুলো সব কিন্তু কোষ, হেপাটোসাইট কোষ। তার মানে তোমার 33B হবে। তোমরা এই প্র্যাকটিক্যাল পোর্শনের ছবিগুলো অবশ্যই অবশ্যই দেখবা, কারণ এটা কিন্তু বোর্ড পরীক্ষাতে আসে। হ্যাঁ, তাহলে 33D না বি হবে। হ্যাঁ, 33B। এটা তো গবলেট কোষ থাকে বৃহদন্ত্রে। গবলেট কোষ কোথায় থাকে, বৃহদন্ত্র। আর এটা তো তোমার লিভার, এটা কি লিভার, লিভারের মধ্যেই তো থাকবে সাইনোসাইট। ওকে, তাহলে 33B হবে। এবার উপরের চিত্রে কি কি আছে দেখো তো, আমি বললাম না হেপাটিক লোবিউল আছে। লিভারকে তো তুমি তুমি যদি মাইক্রোস্কোপে দেখো অনেকগুলা খন্ডে খন্ডে ভাগ, এই খন্ডগুলোকে বলে লোবিউল। এই লোবিউলের মধ্যে কেন্দ্রীয় শিরা থাকে একদম কেন্দ্রে, কোষ থাকে ষড়ভুজাকৃতির কোষ যেগুলোকে বলে হেপাটোসাইট। আর হেপাটোসাইটের মাঝখানে যে ফাঁকা জায়গা সাইনোসাইট, এবং সাইনোসাইটকে ঘিরে থাকে কাপ্ফার কোষ। সাইনোসাইটকে ঘিরে কি থাকে, কাপ্ফার কোষ। তাহলে হেপাটিক লোবিউল থাকে, কেন্দ্রীয় শিরা থাকে। আইলেটস অফ ল্যাঙ্গারেন্স কি এখানে থাকবে, এটা তো থাকে অগ্নাশয়ে। তাহলে 34A, 34 কি হবে, এ হবে। ওকে, তাহলে দেখো তোমার এই প্রশ্নগুলো সলভ করার উদ্দেশ্য কি, যাতে তুমি প্যাটার্নটা বোঝো কোন জায়গাগুলো থেকে তোমার বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো আসতেছে, ওই অনুযায়ী রিভিশন দেওয়া। ঠিক আছে, ওই অনুযায়ী রিভিশন দেওয়া। এবার আসি 35 কোনটি আমিষ পরিপাককারী এনজাইম। তাহলে দেখো আমি তোমাকে বারবার বলতেছি এনজাইমগুলো কিন্তু আসে। দেখো দিনাজপুর বোর্ড, ঢাকা বোর্ড, যশোর বোর্ড, সবগুলা বোর্ডে কিন্তু আসছে। ঠিক আছে, তাহলে আমিষ লাইপেজ এটা কিন্তু লিপিড পরিপাককারী এনজাইম, তাহলে হবে না। ল্যাকটেজ এটাও কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইম, এবং ল্যাকটেজ থাকে আন্তরিক রসে। কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইম ল্যাকটেজ কোথায় থাকে বলো তো, আন্তরিক রসে থাকে। রেনিন, রেনিন এটা কিন্তু প্রোটিন পরিপাককারী এনজাইম। আবার আইসোমল্টেজ এটাও তোমার আন্তরিক রসে থাকে, কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইম। তাহলে এবার আমরা আন্তরিক রসের গুলো একটু পড়ে ফেলি। হ্যাঁ, আন্তরিক রসের গুলো একটু পড়ে ফেলি। ওকে, দেখো আন্তরিক রসে কি কি এনজাইম থাকে। আন্তরিক রসে কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইম কি কি আছে, প্রোটিন পরিপাককারী এনজাইম কি কি আছে, আর লিপিড পরিপাককারী এনজাইম কি কি আছে। তাহলে আন্তরিক রসে কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইম থাকে, লিখে রাখো আসলাম। আসলাম, ওখানে লিখছিলাম আম, অগ্নাশয় রসে ছিল আম, অ্যামাইলেজ মল্টেজ। আর এখানে আমি কি লিখছি, আসলাম। আসলাম আ দিয়ে, ওকে আচ্ছা এটা ক্লিয়ার করি, তারপর ওটা আসছে। আ দিয়ে আইসোমল্টেজ, অ্যামাইলেজ আইসোমল্টেজ। স দিয়ে সুক্রেজ, ল দিয়ে ল্যাকটেজ, ম দিয়ে মল্টেজ। কি কি বললাম, অ্যামাইলেজ আইসোমল্টেজ, সুক্রেজ ল্যাকটেজ মল্টেজ, সুক্রেজ ল্যাকটেজ মল্টেজ। আর অগ্নাশয় রসে ছিল শুধু আম, অ্যামাইলেজ মল্টেজ। আর আন্তরিক রস এগুলো কিন্তু সব কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইম। আসলাম, অ্যামাইলেজ আইসোমল্টেজ, সুক্রেজ ল্যাকটেজ মল্টেজ, সুক্রেজ ল্যাকটেজ মল্টেজ। ওকে, এবার আসি প্রোটিন পরিপাককারী এনজাইম জাস্ট একটাই আছে তোমার এখানে। প্রোটিন পরিপাককারী এনজাইম কয়টা আছে, একটা। আর লিপিড পরিপাককারী এনজাইম, লিপিড পরিপাককারী এনজাইম থাকে এখানে তোমার তিনটা আছে। লাইপেজ, লাইপেজ, হ্যাঁ, লাইপেজ লেসিথিনেজ, লাইপেজ লেসিথিনেজ, আর মোনোগ্লিসারাইডেজ, মোনোগ্লিসারাইডেজ। বইয়ের সাথে একটু মিলাই দেখো, লাইপেজ লেসিথিনেজ মোনোগ্লিসারাইডেজ, মোনোগ্লিসারাইডেজ। এনজাইমের নামগুলো একদম ঠুটস্থ করে ফেলবা। লাইপেজ লেসিথিনেজ মোনোগ্লিসারাইডেজ। আর তোমার তোমার প্রোটিন পরিপাককারী এনজাইম একটাই ছিল, অ্যামিনোপেপটাইডেজ, অ্যামিনোপেপটাইডেজ। আন্তরিক রস অ্যামিনোপেপটাইডেজ, আন্তরিক রসে একটা এনজাইম প্রোটিন পরিপাককারী এনজাইম, অ্যামিনোপেপটাইডেজ, অ্যামিনোপেপটাইডেজ। বইয়ের সাথে মিলাই দেখো। কার্বোহাইড্রেট আসছে আসলাম, প্রোটিন আসছে তোমার অ্যামিনোপেপটাইডেজ, আর লাইপেজ লিপিড আসছে লাইপেজ লেসিথিনেজ মোনোগ্লিসারাইডেজ, লাইপেজ লেসিথিনেজ মোনোগ্লিসারাইডেজ। ওকে, ঠিক আছে। ও 34 এর লাস্টেরটা কেন হলো না একটু বলবেন। আইলেটস অফ ল্যাঙ্গারান্স এটা তো অগ্নাশয়ে থাকে। আইলেটস অফ ল্যাঙ্গারান্স কোথায় থাকে বলো তো, অগ্নাশয়ে থাকে। তোমার প্রশ্নে বলছে কি, এটা বলছে লিভারের কথা। হ্যাঁ, তাই লিভারের মধ্যে কেন অগ্নাশয় আসবে বলো, বুঝতে পেরেছ? আচ্ছা, সবচেয়ে বেশি খাদ্যসার শোষণ হয় কোথায়, সবচেয়ে বেশি খাদ্যসার শোষণ হয় তোমার ক্ষুদ্রান্তের জেজুনামে, ডিউডেনাম জেজুনাম ইলিয়াম। এর মধ্যে কোথায় খাদ্যসার বেশি শোষিত হয়, জেজুনামে। তাহলে সবচেয়ে বেশি খাদ্যসার কোথায় শোষিত হয়, জেজুনামে। সবচেয়ে বেশি খাদ্যসার কোথায় শোষিত হয় বলতো, জেজুনামে। হ্যাঁ, এবার তোমরা আমাকে কমেন্ট করে জানাবা টায়ালিন নিঃসৃত হয় কোথায়। এটা আমি আর বলবো না, অলরেডি বলছি, যকৃৎ, অগ্নাশয়, লালাগ্রন্থি, পাকস্থলী। তোমরা 37 তোমরা উত্তর করবা 37। হ্যাঁ, এবার তোমরা দেখো
রাজশাহী বোর্ড 22-এ আসছে, ক্যালকুলেটর অবশ্যই নিয়ে যাবা বায়োলজি পরীক্ষাতে, না হলে কিন্তু তুমি বিএমআই অঙ্কগুলো পারবে না। কারণ বিএমআই অঙ্ক কিন্তু আসে, বিএমআই ম্যাথ কিন্তু আসে, হ্যাঁ এমসিকিউ তো আসে বিএমআই ম্যাথ, বিএমআই ম্যাথ কিন্তু এমসিকিউ তো আসে। হ্যাঁ তাহলে এখানে 5 ফুট 4 ইঞ্চি উচ্চতার মুহতাসিম এর ওজন 65 কেজি, 65 কেজি, তার বিএমআই কত? তাহলে তোমাকে এটা কি করতে হবে বলো তো, 65 কেজি এটাকে ভাগ দিতে হবে, কি দিয়ে ভাগ দিতে হবে? 5 ফুট 4 ইঞ্চি। 5 ফুট 4 ইঞ্চি হলে কত হয়, হ্যাঁ সেটা একটু ক্যালকুলেটর দিয়ে বের করতে হবে যে কত মিটার হয়, কারণ আমাদের মিটারে কনভার্ট করতে হবে, ঠিক আছে মিটারে কনভার্ট করতে হবে, এবং ওই মিটারের সাথে মিটার গুণ দিতে হবে আর কি। হ্যাঁ মানে তোমার 5 ফুট 4 ইঞ্চি যা হবে সেটার সাথে সেটা, আমি দেখে এটা একটু করাই দিই, বাকিগুলো আর করাবো না, এই টাইপের ম্যাথ এটা একটু করাই দিই। ক্যালকুলেটরে যাই, 5 ফুট 4 ইঞ্চি, তাই তো 5 ফুট 4 ইঞ্চি 1.62 মিটার, তাহলে তোমার কি হবে 65 ভাগ 1.62 গুণ 1.62, ক্যালকুলেটরে করলে যেটা হবে সেটাই উত্তর, 65 ভাগ 1.62 গুণ 1.62। ওকে আচ্ছা 37-এর সি, হ্যাঁ ঠিক আছে 37-এর সি, লালা গ্রন্থি হবে 37-এর সি, ঠিক আছে ওকে। এবার তোমার তাহলে 38টা তোমরা করে ফেলবা, 65 ভাগ 1.62 গুণ 1.62, আমি বাকিটা তুমি ক্যালকুলেটারে বের করলেই পারবা। গ্যাস্ট্রিক রসে কোনগুলা বিদ্যমান? গ্যাস্ট্রিক রস, দেখো গ্যাস্ট্রিক রসে পেপসিন বিদ্যমান, ডেনিন বিদ্যমান, মিউসিন কি থাকে? মিউসিন থাকে লালা রসে, তাহলে এটা হবে না। হ্যাঁ ট্রিপসিন, ট্রিপসিন দেখো ট্রিপসিন থাকে কিন্তু অগ্নাশয় রসে, ট্রিপসিন অগ্নাশয় রসে, ট্রিপসিন অগ্নাশয়, এটা এই হবে 39-এর এ হবে। পেপসিন রেনিন মিউসিন, পেপসিন রেনিন, হ্যাঁ মিউসিন ক্ষরণ হয় গ্যাস্ট্রিক রসের মধ্যে, মিউসিন ক্ষরণ হয়, এই যে মিউকাস কোষ থেকে মিউসিন খরিত হয়, মিউকাস কোষ থেকে কি খরিত হয়? মিউসিন, হ্যাঁ মিউকাস কোষ থেকে, পাকস্থলীর মিউকাস কোষ থেকে মিউসিন খরিত হয়, আর বৃহতন্ত্রের গবলেট কোষ থেকে মিউকাস খরিত হয়। এটাও খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, পাকস্থলীর মিউকাস কোষ থেকে মিউকাস খরিত হয়, কিন্তু বৃহদান্ত্রের গবলেট কোষ থেকে মিউকাস খরিত হয়। বৃহদান্ত্রের কোন কোষ থেকে মিউকাস খরিত হয়? গবলেট কোষ থেকে, বৃহদান্ত্রের গবলেট কোষ থেকে মিউকাস খরিত হয়, মনে থাকবে বৃহদান্ত্রের গবলেট কোষ থেকে মিউকাস খরিত হয়। এবার আসে 40 নাম্বার, উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্নের উত্তর দাও। গ্লাইকোজেন গ্লুকোজ প্রসিডিউরের নাম কি বলো তো? গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরি, গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরি, এটার প্রসিডিউরের নাম কি কেউ বলতে পারবা? গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরি, গ্লাইকোজেনোলাইসিস, গ্লাইকোজেনেসিস না, কিন্তু যদি গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হতো তাহলে গ্লাইকোজেনেসিস হতো, আর গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরি, গ্লাইকোজেন ভেঙে যাচ্ছে, তাহলে এটাকে বলা হয় গ্লাইকোজেনোলাইসিস, গ্লাইকোজেনোলাইসিস, গ্লাইকোজেনোলাইসিস। তোমার গ্লাইকোজেন ভেঙে যে গ্লুকোজ তৈরি হচ্ছে এটাকে আমরা কি বলবো? গ্লাইকোজেনোলাইসিস, এবং এই প্রক্রিয়ায় রক্তে কিন্তু গ্লুকোজ বাড়তেছে, তাহলে এটার উত্তর কি হবে? গ্লুকাগন, গ্লুকাগন, কারণ গ্লুকাগন রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি করে, গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরি হচ্ছে, ফলে কি রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এবার 41, এটা অলরেডি পড়াইছি, সিক্রেটিন, যেটা তোমার ক্ষুদ্রান্তের ডিউটেনাম থেকে খরিত হয়েছিল, গ্যাস্ট্রিক রস নিঃসরণ বন্ধ করে, হ্যাঁ করে, অগ্নাশয় রস নিঃসরণকে নিয়ন্ত্রণ করে, করে, ডিউটেনামের মিউকোসা থেকে খরিত হয়, হ্যাঁ আমি তো বললামই ক্ষুদ্রান্তের ডিউটেনাম থেকে খরিত হয়, তাহলে 41-এর 4 উত্তর হবে, 41-এর কত উত্তর হবে? 4, ওকে 41-এর 4 উত্তর হবে, ঠিক আছে। এই 41-এর 3 কেমনে? 41-এর 3 না, 41-এর 4, কারণ গ্যাস্ট্রিক রস নিঃসরণ কিন্তু সিক্রেটিন বন্ধ করে দেয়, বুঝছো? আর পাকস্থলী থেকে ডিউটেনামে খাদ্য চলাচল নিয়ন্ত্রণ করে কোলেসিস্টোকাইনিন, যার অপর নাম প্যানক্রিওজাইমিন, কোলেসিস্টোকাইনিন বা যার অপর নাম প্যানক্রিওজাইমিন। এবার আসো প্যারাকেসিন, পেপটন, প্যারাকেসিনকে ভেঙে পেপটনে পরিণত করে পেপসিন এনজাইম, কোন এনজাইম? পেপসিন এনজাইম, ক্লিয়ার? প্যারাকেসিনকে পেপটনে রূপান্তর করে কোন এনজাইম? তোমার পেপসিন এনজাইম, পেপসিন এনজাইম। উদ্দীপকের বিক্রিয়াটি কোন রসের মাধ্যমে ঘটবে? এটা পাকস্থলীতে ঘটে, তাহলে অবশ্যই গ্যাস্ট্রিক রস। কোন রস? গ্যাস্ট্রিক রস। এই যে একটু আগে কিন্তু এটা পড়াইছি, বহুভুজাকার কোষ দেখা যায় কোনটিতে? বহুভুজাকার কোষ, হ্যাঁ এটা লিভারে দেখা যায়, বললাম না, হেপাটোসাইট, 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 ওকে হেপাটোসাইট, বহুভুজাকার কোষকে আমরা কি বলবো? হেপাটোসাইট বলবো, লিভারের কোষকে। এবার আসো তোমার 45 দেখো, কেসিন প্যারাকেসিন এনজাইমের নাম কি? এনজাইমের নাম কি?
কেসিন প্যারাকেসিন, যদি অপশনে প্যারাকেসিন থাকে তাহলে তুমি রেনিন দাগাবা, ঠিক আছে? অপশনে যদি প্যারাকেসিন থাকে তাহলে তুমি কি দাগাবা? রেনিন। যদি অপশনে কেসিন থেকে ডিরেক্টলি যদি পেপটন হয়, তোমার ডিরেক্টলি যদি পলিপেপটাইড হয় বা পেপটন হয়, ডিরেক্টলি যদি পেপটন হয়, নতুন বইয়ে যেটা আছে কেসিন থেকে পেপটন, তাহলে তোমাকে অবশ্যই পেপসিন দাগাতে হবে। যদি বইয়ে মানে তোমার প্রশ্নে যদি থাকে কেসিন থেকে পেপটন, এনজাইমের নাম কি, তাহলে তুমি কি দাগাবা? পেপসিন দাগাবা। আর যদি কেসিন থেকে প্যারাকেসিন থাকে তাহলে তুমি কি দাগাবা? রেনিন দাগাবা। তাহলে তুমি কি দাগাবা? রেনিন। আমার কথা কি বুঝছো? লেটেস্ট এডিশনের বই কিন্তু এটা চেঞ্জ আছে একটু। তাহলে যদি কেসিন থেকে পেপটন থাকে তাহলে তুমি কি দাগাবা? পেপসিন। আর কেসিন থেকে প্যারাকেসিন থাকলে তুমি কি দাগাবা? রেনিন দাগাবা। হ্যাঁ, এবার আসি, কোনটি আহারের পর কোনো পরিবর্তন ছাড়াই সরাসরি দেহে শোষিত হয়? শোনো, পানি, খনিজ লবণ, ভিটামিন কোনো পরিপাক হয় না। পানি, খনিজ লবণ, ভিটামিন কোনো পরিপাক হয় না। খুব ভালো করে শোনো, পানি, খনিজ লবণ, ভিটামিন কোনো পরিপাক হয় না, এটা সরাসরি শোষিত হয়। তাহলে অপশনে আমার খনিজ লবণ আছে। 41 আর একবার বলতে হবে, 41। আচ্ছা, হ্যাঁ, 41 সিক্রেটিন গ্যাস্ট্রিক রস নিঃসরণ বন্ধ করে। হ্যাঁ, সিক্রেটিন গ্যাস্ট্রিক রস নিঃসরণ বন্ধ করে। হ্যাঁ, এটা ভালো করে মাথায় রাখো। আর আরেকটা আছে কোলেসিস্টোকাইনিন বা প্যানক্রিওজাইমিন, এটা পাকস্থলী থেকে খাবার ডিউডেনামে আসার যে গতি নিয়ন্ত্রণ করে। তাহলে গতি নিয়ন্ত্রণ করে, যে খাবারটা পাকস্থলী থেকে ক্ষুদ্রান্তে যাওয়ার যে গতি, এই নিয়ন্ত্রণ করে হচ্ছে কোলেসিস্টোকাইনিন বা প্যানক্রিওজাইমিন। এবং দেখো, পাকস্থলী আস্তে আস্তে ফাঁকা হবে না, ফাঁকা হলে গ্যাস্ট্রিক রসক্ষরণ বন্ধ করতে হবে না, এই বন্ধ করে আসছে তোমার সিক্রেটিন। গ্যাস্ট্রিক রসক্ষরণ বন্ধ করে কোন হরমোন? সিক্রেটিন। ক্লিয়ার? আরেকটা কাজ করে তোমার সিক্রেটিন হচ্ছে অগ্ন্যাশয় রসক্ষরণকে উদ্দীপ্ত করে। অগ্ন্যাশয় রসক্ষরণকে কি করে? উদ্দীপ্ত করে। ওকে, আর আমি তো অলরেডি বলেই দিলাম ডিউডেনাম থেকে খরিত হয়। এটা কোথা থেকে খরিত হয়? ডিউডেনাম থেকে। ক্রো থাকলে ডিউডেনাম। এবার চলে আসি আমরা 47-এ আসি। 47, মানুষের উদর গহ্বরে বাঁকানো থলির মতো একটা অঙ্গ থাকে, মানে তোমার এই যে অন্ননালী, তারপরে তোমার কি বলতো? পাকস্থলী। তাহলে বাঁকানো থলির ন্যায় অঙ্গ কোনটা? পাকস্থলী। উদ্দীপকের অঙ্গটিতে কোন ধরনের কোষ থাকে? প্যারাইটাল কোষ, আলফা কোষ, বিটা কোষ। আলফা কোষ থাকে অগ্ন্যাশয়ে, বিটা কোষ থাকে অগ্ন্যাশয়ে, আইলেটস অফ ল্যাঙ্গার্হ্যান্সে। গবলেট কোষ থাকে বৃহদন্ত্রে। গবলেট কোষ কোথায় থাকে? বৃহদন্ত্রে। প্যারাইটাল কোষ থাকে, প্যারাইটাল বা অক্সিনটিক কোষ, যেখান থেকে HCl খরিত হয়। প্যারাইটাল বা অক্সিনটিক কোষ থেকে কি খরিত হয়? HCl। তোমরা 48-এর উত্তর করো, 48-এর উত্তর করো তোমরা। হ্যাঁ, 48-এর উত্তর করো তোমরা। উদ্দীপকের অঙ্গটি খাদ্য পরিপাক করে। হ্যাঁ, মানে পাকস্থলী। আমিষ, শর্করা, চর্বি। আমিষ, শর্করা, চর্বি। এখন দেখো, পাকস্থলীতে কিন্তু কার্বোহাইড্রেট পরিপাক হয় না, তাহলে এরা বাদ। আমিষ আর চর্বি হবে। হ্যাঁ, আমিষ, চর্বি, তাহলে 48-এর বি হবে। 48-এর কত উত্তর হবে? বি। এবার যকৃতে গ্লাইকোজেন সঞ্চয়কে কি বলে? ওই যে অতিরিক্ত গ্লুকোজ থেকে কি তৈরি হবে বলো তো? গ্লাইকোজেন। অতিরিক্ত গ্লুকোজ থেকে কি তৈরি হবে? গ্লাইকোজেন তৈরি হবে। এটাকে বলা হয় গ্লাইকোজেনেসিস। এটাকে আমরা কি বলবো? গ্লাইকোজেনেসিস। এবং এর অপর পার্টটা কিন্তু গ্লাইকোজেনোলাইসিস। এর অপর পার্টটা কি হবে? গ্লাইকোজেনোলাইসিস। ওকে, ঠিক আছে। কোনটি শর্করা পরিপাককারী এনজাইম? শর্করা পরিপাককারী এনজাইম কি কি? আচ্ছা, 45, হ্যাঁ বলবো, একটু ওয়েট করো, এটা শেষ করি আর কি, এই পোর্শনটা শেষ করি। 45 না, 45-এ কি প্রশ্ন ছিল? আমি কি বললাম বলো তো? কেসিন থেকে প্যারাকেসিন হলে রেনিন দাগাবা। কেসিন থেকে প্যারাকেসিন হলে কি দাগাবা? রেনিন। আর যদি কেসিন থেকে পেপটন হয় তাহলে তুমি পেপসিন দাগাবা। একটু বই খুলে লেটেস্ট এডিশনের বইটা দেখো। হ্যাঁ, আর না হলে আমাকে একটু টেলিগ্রামে মানে টেলিগ্রামে আমি গ্রুপে দিয়ে দিবনি এটা। হ্যাঁ, একটু গ্রুপে দিয়ে দিবনি, এই পেজের ছবি দিয়ে দিবনি আমি টেলিগ্রামে, আমি এই পেজের ছবি দিয়ে দিবনি, ওখান থেকে তুমি একটু দেখে নিও। শর্করা পরিপাককারী এনজাইম আছে তোমার টায়ালিন। হ্যাঁ, টায়ালিন মল্টেজ শর্করা পরিপাককারী এনজাইম। পেপসিন, ট্রিপসিন, এগুলো সব কিন্তু তোমার প্রোটিন পরিপাককারী এনজাইম। লাইপেজ লিপিড পরিপাককারী এনজাইম। লাইপেজ কি পরিপাককারী এনজাইম? লিপিড। ওকে, এই 50-এর সি না, 50-এর এ হবে টায়ালিন। সি তো ট্রিপসিন প্রোটিন পরিপাককারী এনজাইম। পেপসিন বলো, ট্রিপসিন বলো, এগুলো প্রোটিন পরিপাককারী এনজাইম। ওকে,
অগ্নাশয় থেকে নিঃসৃত হরমোন কোনটা? আমরা জানি ইনসুলিন, গ্লুকাগন, সোমাটোস্ট্যাটিন আর প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। তাহলে ইনসুলিন আর গ্লুকাগন, এটা ইনসুলিন আর গ্লুকাগন। হ্যাঁ, অক্সিটোসিন এটা পিটুইটারি থেকে গঠিত হয়। হ্যাঁ, অক্সিটোসিন, ভেসোপ্রেসিন এগুলো সব পিটুইটারি থেকে গঠিত হয়। ঠিক আছে। ক্ষুদ্রান্তের ক্ষুদ্র অংশ কোনটা? পাইলোরাস, এটা তো পাকস্থলীতে থাকে। হ্যাঁ, ডিউডেনাম, জেজুনাম, মিলিয়াম। ক্ষুদ্রান্তের ক্ষুদ্রতম অংশ হচ্ছে ডিউডেনাম। ক্ষুদ্রান্তের ক্ষুদ্রতম অংশ কোনটা? ডিউডেনাম। ক্ষুদ্রান্তের ক্ষুদ্রতম অংশ হচ্ছে ডিউডেনাম। এবার ওয়াইটা কি বলতো? এই যে লিভারের নিচে থাকে, এই যেটা কি? পিত্তথলি। ওয়াইয়ের কার্যাবলী প্রভাবিত হয় কোন হরমোন দ্বারা? ওয়াইয়ের কার্যাবলী প্রভাবিত হয় কোন হরমোন দ্বারা? এটা 53। অপশন কি কি আছে বলতো? অপশন আছে সিক্রেটিন, গ্যাস্ট্রিন, কোলেসিস্টোকাইনিন, তাই তো? কোলেসিস্টোকাইনিন, তারপরে সোমাটোস্ট্যাটিন। কোলেসিস্টোকাইনিন, তারপরে কি? সোমাটোস্ট্যাটিন। দেখো, ওয়াইয়ের কার্যাবলী আমার পিত্তরস ক্ষরণকে উদ্দীপ্ত করে কোন হরমোন? কোলেসিস্টোকাইনিন বা প্যানক্রিওজাইমিন। কোলেসিস্টোকাইনিন বা প্যানক্রিওজাইমিন। তাহলে 53 সি হবে। ওয়াইয়ের কার্যাবলী মানে তোমার পিত্তরস ক্ষরণ উদ্দীপ্ত হয় কোন হরমোন দ্বারা? উত্তর কি? কোলেসিস্টোকাইনিন বা প্যানক্রিওজাইমিন। কোলেসিস্টোকাইনিন বা প্যানক্রিওজাইমিন। ঠিক আছে। আর সিক্রেটিন মূলত অগ্নাশয় রস ক্ষরণকে উদ্দীপ্ত করে, অগ্নাশয় রস। আর গ্যাস্ট্রিন, এটা গ্যাস্ট্রিক রস ক্ষরণকে উদ্দীপ্ত করে। আর সোমাটোস্ট্যাটিন, এটা আলফা ও বিটা কোষের ক্ষরণ নিয়ন্ত্রণ করে, অগ্নাশয়ের আলফা ও বিটা কোষের ক্ষরণ নিয়ন্ত্রণ করে। এবার ওয়াইয়ের মধ্যে যে পিত্তরসের মধ্যে যে পিত্তরস, তার উপাদান কি কি? সোডিয়াম বাইকার্বনেট থাকে, সোডিয়াম টোরোকোলেট থাকে, কোলেস্টেরল থাকে। তাহলে 1 2 3 তিনটাই হবে। পিত্তরসের মধ্যে সোডিয়াম বাইকার্বনেটও থাকে, সোডিয়াম টোরোকোলেটও থাকে, আবার কোলেস্ট্রল থাকে। এই 53 সি হবে কোলেসিস্টোকাইনিন। এ না, সি হবে। হ্যাঁ, 53 সি। ওকে, 53 সি। এবার আসি আমরা পরের প্রশ্ন। 55 কেসিন, প্যারাকেসিন এনজাইমের নাম কি? ও, এনজাইমের নাম বলে না, বলছে বি অংশ ভাঙলে, মানে প্যারাকেসিন ভাঙলে কি তৈরি হবে? পেপটন হবে। কি হবে? পেপটন হবে। এবং এনজাইমের নাম কি হবে? পেপসিন। আমি বললাম না, এনজাইমের নাম কি হবে? পেপসিন। তাহলে পেপসিন এনজাইমটার নাম জানি, বি অংশ ভাঙলে কি পাওয়া যায়? পেপটন পাওয়া যায়। এবার দেখো, অগ্নাশয় থেকে নিঃসৃত হয়, অগ্নাশয় থেকে গ্যাস্ট্রিন কি অগ্নাশয় থেকে নিঃসৃত হয়? না, এটা পাকস্থলীর জি কোষ থেকে। পাকস্থলীর কোন কোষ থেকে? জি কোষ থেকে। তাহলে এটা হবে না। ইনসুলিন, হ্যাঁ, অগ্নাশয়ের বিটা সেল থেকে হয়। ট্রিপসিন অগ্নাশয় রসের মধ্যে ছিল না, প্রোটিন পরিপাককারী এনজাইম। ট্রিপসিন, কাইমোট্রিপসিন, কার্বক্সিপেপটাইডেজ, অ্যামিনোপেপটাইডেজ, ডাইপেপটাইডেজ, কোলাজিনেজ, ইলাস্টেজ। তাহলে উত্তর হবে 2 আর 3। 2 আর 3। লালা গ্রন্থি থেকে নিঃসৃত এনজাইম কোনটা? আমরা অলরেডি জানি টায়ালিন, মল্টেজ। তাহলে মল্টেজ আছে। যদি তোমার অ্যামাইলেজ, টায়ালিন, মল্টেজ একসাথে যদি অপশনে থাকে, তাহলে অ্যামাইলেজ বাদ দিবা, টায়ালিন মল্টেজ দেখাবা। ঠিক আছে। আর যদি টায়ালিন মল্টেজ না থাকে, তখন অ্যামাইলেজ দেখাবা। দুধদাঁতে অনুপস্থিত কোনটা? দুধদাঁতে, হ্যাঁ, দুধদাঁতে পি নাই, প্রিমোলার নাই বা অগ্রপেশন নাই। দুধদাঁতে কোনটা নাই? প্রিমোলার বা অগ্রপেশন দাঁত নাই। হ্যাঁ। এবার 59 পিত্তরসের কাজ। 59 পিত্তরসের কাজ। হ্যাঁ, পিত্তরস কি করে? পিত্তরস চর্বি জাতীয় খাদ্যকে তোমার ক্ষুদ্র ক্ষুদ্র কণায় ভেঙে ফেলে, যেটাকে আমরা কি বলি? অবদ্রবণ বা ইমালসিফিকেশন, এটা করে। তারপরে লাইপেজকে সক্রিয় করে। কোলনের পেরিস্টালসিস কমাবে না, বৃদ্ধি করবে। এটা কিন্তু আমরা অলরেডি পড়ে আসছি যে তোমার খাদ্যকে বৃহদান্ত্রের দিকে ধাবিত করে বা পেরিস্টালসিস বৃদ্ধি করে। তাহলে উত্তর হবে 1 আর 2। 59 এর উত্তর হবে। 59 এর উত্তর হবে। ওকে। এবার আসো 60 বিএমআই। 60 ক্ষেত্রে আসো বিএমআই 30 থেকে 34.9। এটা কি হবে বলো তো? স্থূলতার প্রথম স্তর। আমরা অলরেডি পড়ছি না? অতিরিক্ত কত? অতিরিক্ত আসছে 25 থেকে 29.9। আর দ্বিতীয় কত? 35 থেকে 39.9। আর তৃতীয় হচ্ছে 40, সমান বা বেশি। ওকে, এই 59 এর ডি না, 59 এর এ। ওকে, 59 এর উত্তর হবে এ। এবার পাকস্থলীর এইচ সেল অ্যাসিড নিঃসরণ করে কোন হরমোন? আমরা অলরেডি জানি, গ্যাস্ট্রিন। কোন হরমোন? গ্যাস্ট্রিন। পাকস্থলীর জি কোষ থেকে খরিত হয় গ্যাস্ট্রিন।
পাকস্থলীর জি কোষ থেকে খরিত হবে গ্যাস্ট্রিন। চর্বি পরিপাককারী এনজাইম, আমি বললাম না তোমাকে এনজাইমের নাম অবশ্যই পারতে হবে। প্রোটিন পরিপাককারী এনজাইম কি কি আছে ভালো করে পড়বা, এবং কোন রসের মধ্যে কি কি আছে আলাদা করে একটা ছক করে ফেলবা, যে আমার লালা রসের মধ্যে কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইম এই আছে, পাকস্থলীতে প্রোটিন পরিপাককারী এনজাইম কি কি আছে আমি একটু বলি। লালা রসে আছে টায়ালিন মোল্টেজ, শেষ। পাকস্থলীতে আছে প্রোটিন পরিপাককারী এনজাইম পাঁচজন, পেপসিন, জিলেটিনেজ, রেনিন, আর গ্যাস্ট্রিক লাইপেজ লিপিড পরিপাককারী এনজাইম। এবার তোমাকে অগ্নাশয় রসে কি কি এনজাইম আছে আর আন্তিক রসে কি কি এনজাইম আছে তোমাকে পড়তে হবে। অগ্নাশয় রসে আমরা পড়লাম না কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইম অ্যামাইলেজ মল্টেজ, হ্যাঁ। প্রোটিন পরিপাককারী এনজাইম পড়লাম ওই যে পেপসিন জিন দিয়ে, পেপ মানে কি তোমার সিন মানে কি ট্রিপসিন কাইমোট্রিপসিন, পেপ মানে কি কার্বক্সি পেপটাইডেজ, অ্যামিনো পেপটাইডেজ, ডাইপেপটাইডেজ, কোলাজিনেজ, ইলাস্টেজ। আর লিপিড পরিপাককারী এনজাইম কি ফোকলা, ফসফোলাইপেজ, লাইপেজ, ফসফোলাইপেজ, কোলেস্টেরল এস্টারেজ। এবার আসে আন্তিক রস, আন্তিক রসে কার্বোহাইড্রেট পরিপাককারী আসলাম, অ্যামাইলেজ, আইসোমল্টেজ, সুক্রেজ, ল্যাকটেজ, মল্টেজ, শেষ। প্রোটিন পরিপাককারী এনজাইম একটাই অ্যামিনো পেপটাইডেজ, আর লিপিড পরিপাককারী এনজাইম লাইপেজ, লেসিথিনেজ, মোনোগ্লিসারাইডেজ। তাহলে খুব ভালো করে পড়ে ফেলবা, তাহলে এটা তোমার আর বলা লাগতেছে না, লাইপেজ, ফসফোলাইপেজ। এই বিএমআর অঙ্কগুলো করবা, আমি আর বলতেছি না। এই যে 78 ভাগ 1.65 গুণ 1.65 ক্যালকুলেটর নিয়ে যাবে, দেখো এগুলো কিন্তু রিসেন্ট বোর্ডগুলোতে আসছে, মানে 21, 22, 23 মানে রিসেন্টলি আসছে এগুলো। অগ্নাশয়ের আলফা কোষ থেকে খরিত আমরা পড়ছি না গ্লুকাগন, আর বিটা কোষ থেকে ইনসুলিন, ডেল্টা কোষ থেকে সোমাটোস্ট্যাটিন, এটা আলফা, এটা বিটা, ডেল্টা, আর এটা গামা বা পিপি সেল প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, গামা বা পিপি সেল প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। ওকে, দুধের আমিষের নাম কি? খুব সুন্দর একটা প্রশ্ন। রেনিন, ইরেপচিন, ল্যাকটোজ, কেসিন। কমেন্ট করো তো একটা, এটার উত্তর কি হবে? দুধের আমিষের নাম কি? দুধের আমিষের নাম কি? হ্যাঁ, দুধের আমিষের নাম কি? এটা একটু কমেন্ট করো। দুধের আমিষ রেনিন, ইরেপচিন, ল্যাকটোজ, কেসিন। 65 কমেন্ট করো। 65 দুধের আমিষের নাম ল্যাকটোজ। এই এটা নিয়ে দিব কিন্তু। ল্যাকটোজ তো দুধের প্রধান ডাইস্যাকারাইড, প্রধান কার্বোহাইড্রেট। ল্যাকটোজ কি? প্রধান ডাইস্যাকারাইড। আমি তো এটাই চাচ্ছিলাম, তোমরা সবাই রেনিন কমেন্ট করো। হ্যাঁ, এই যে রেনিন কিন্তু আসতেছে কমেন্ট। রেনিন তো হবে না। দুধের আমিষের নাম কেসিন। দুধের আমিষের নাম কি? কেসিন। আর যদি বলে এনজাইমের নাম কি, দুধের আমিষ পরিপাকীয় এনজাইমের নাম কি, তখন হবে রেনিন। তখন কি হবে? রেনিন। তাহলে দুধের আমিষের নাম কি? কেসিন। দুধের আমিষের নাম বললে হবে কেসিন, আর দুগ্ধ আমিষ পরিপাকীয় এনজাইমের নাম বললে হবে রেনিন। আর দুধের প্রধান কার্বোহাইড্রেট আছে ল্যাকটোজ। দুধের প্রধান কার্বোহাইড্রেট কোনটা? ল্যাকটোজ। দুধের প্রধান কার্বোহাইড্রেট ল্যাকটোজ। ওকে, আশা করি বুঝতে পারছো। এবার আসো গ্যাস্ট্রিক জুস। গ্যাস্ট্রিক জুস ওই যে পাকস্থলীর তোমার গ্যাস্ট্রিক গ্রন্থির মধ্যে কোষ আছে না, নিউকাস কোষ, অক্সিনটিক কোষ বা প্যারাটাল কোষ, জাইমোজেনিক কোষ, আর একটা তোমার আর্জেন্টাফিন কোষ। তাহলে এগুলো কোষীয় নিঃসরণের মিশ্রণ না? অবশ্যই। পাকস্থলীর প্যাসিভ রক্ষা করে, করে। প্রোটিনকে পেপটনে রূপান্তর করে, করে। তাহলে 1, 2, 3 তিনটাই হবে। হ্যাঁ, 1, 2, 3 তিনটাই হবে। 66 এর ডি, 66 এর ডি। রবিনের দেহের ওজন সূচক 38। 38 থাকলে কি ছিল? এটা দ্বিতীয় ছিল, কারণ 30 থেকে 34.9 ছিল প্রথম, 35 থেকে 39.9 কি ছিল? দ্বিতীয়, আর 40 ছিল তৃতীয়। 40 কি ছিল? তৃতীয়। ওকে, 7 তারিখ বুধবার মনে হয়, 7 তারিখ মনে হয় বুধবার। ওই দিন তোমাদের রক্তের চ্যাপ্টারের বোর্ড এমসিকিউ সলভ ক্লাস হবে, ঠিক আছে? 7 তারিখ। তারপরে মনে হয় 10 তারিখে আছে, আর 14 তারিখে আছে। 10 তারিখ, 14 তারিখ আমার যতদূর মনে হয়। বোটানি 7, বোটানি 8। ওকে, আর 16 তারিখে 100 মার্কের এক্সাম হবে। 16 তারিখে 100 মার্কের এক্সাম হবে। কোনটা উল্টাপাল্টা লাগে বলো? কোনটা? রাগিব কমেন্ট করো কোনটা উল্টাপাল্টা লাগে বলো, আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। এবার দেখো, এক্স এনজাইমের নাম লাইপেজ, তাহলে এটা অবশ্যই লিপিড হবে। এক্সটা কি হবে? লিপিড হবে। তাহলে নিচের কোনটি উদ্দীপকের এক্স? কি? লিপিড। লিপিড ভেঙে কি হবে? ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল হয়। ফ্যাটি অ্যাসিড আর কি হয়? গ্লিসারল হবে। হ্যাঁ, তাহলে এক্স উদ্দীপকের এক্স প্লাস ওয়াই কি? এক্স প্লাস ওয়াই কি হবে বলো তো? ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল। ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল। 69 এর ডি, 69 এর ডি। ওকে,
এবার আসো দেখো পি চিহ্নিত অংশটা, এই যে সেই অগ্নাশয়। পি চিহ্নিত অংশটা কি হবে, যে মরিচের মতো যে গ্রন্থিটা সেটা কি অগ্নাশয়, মানে এই যে এরকম থাকে গ্রন্থিটা, এরকম মরিচের মতো অগ্নাশয়। আর কিউটা কি পিত্তথলি, কিউটা কি বলতো পিত্তথলি, কিউটা হচ্ছে পিত্তথলি। 65 নাম্বার নোট করবা, 65। আচ্ছা, দুধের আমিষের নাম আছে কেসিন, হ্যাঁ দুগ্ধ আমিষের নাম কেসিন, আর দুগ্ধ আমিষ পরিপাককারী এনজাইমের নাম আছে রেনিন। দুগ্ধ আমিষ পরিপাককারী এনজাইমের নাম রেনিন। ওকে, দুগ্ধ আমিষ পরিপাককারী এনজাইম, এনজাইম বললে হবে রেনিন, আর আমিষের নাম বললে হবে কেসিন। ওকে, এবার আসো পি চিহ্নিত ও 65 উল্টাপাল্টা লাগে। আচ্ছা আমি তাহলে একটু লিখে দিই, দেখো দুগ্ধ আমিষ এটা আছে ক্যাসিন, ক্যাসিন আছে একটা প্রোটিন, এটা আছে এক ধরনের ফসফোপ্রোটিন, এটাও লিখে রাখো। দুগ্ধ আমিষ কি ধরনের প্রোটিন, ফসফোপ্রোটিন। ক্যাসিন কি ধরনের প্রোটিন, ফসফোপ্রোটিন, আসতে পারে পরীক্ষাতে। দুগ্ধ আমিষের নাম ক্যাসিন, ক্যাসিন কি ধরনের প্রোটিন, ফসফোপ্রোটিন। আর দুগ্ধ আমিষ পরিপাককারী এনজাইম, দুগ্ধ আমিষ পরিপাককারী এনজাইম, পরিপাককারী এনজাইম এটা হচ্ছে রেনিন। রেনিন অবলিক দিয়ে লিখে রাখো পেপসিন, অবলিক দিয়ে কি লিখে রাখবা পেপসিন, নতুন বইয়ে পেপসিনই লেখা আছে। হ্যাঁ, তাহলে দুগ্ধ আমিষের নাম ক্যাসিন, এটা এক ধরনের ফসফোপ্রোটিন, এবং দুগ্ধ আমিষ পরিপাককারী এনজাইমের নাম রেনিন অবলিক পেপসিন লিখে রাখো। অবলিক কি লিখে রাখবা পেপসিন, লেটেস্ট এডিশনের বই এটাই লেখা আছে। ওকে, আশা করি বুঝতে পারছো। এবার আসো পি চিহ্নিত অংশটার ক্ষেত্রে প্রযোজ্য। পি চিহ্নিত অংশটা কি, তোমার অগ্নাশয়, অগ্নাশয়ের মধ্যে কি, অগ্নাশয় কি অ্যাম্পুল অফ ভাটার না পিত্তথলি, গ্যাস্ট্রিক গ্রন্থি, মিশ্র গ্রন্থি। অগ্নাশয় কিন্তু এক ধরনের মিশ্র গ্রন্থি। অগ্নাশয় কি বলতো, এক ধরনের মিশ্র গ্রন্থি, মিশ্র গ্রন্থি। এবার কিউ যকৃৎ রস নিঃসৃত করে, হ্যাঁ পিত্তথলির মধ্যে পিত্তরস থাকে, পিত্তরসটা আসলে যকৃৎ থেকেই খরিত হয়, তাহলে এটা যকৃৎ রস নিঃসৃত করে। ঠিক আছে, ভিটামিন শোষণে সহায়তা করে, হ্যাঁ ভিটামিন শোষণে কিন্তু সহায়তা করে, কিন্তু সেটা কোন ধরনের ভিটামিন, চর্বিতে দ্রবণীয় ভিটামিন এডিই-কে, চর্বিতে দ্রবণীয় ভিটামিন এডিই-কে। লাইপেজ বহন করে না, লাইপেজকে সক্রিয় করে। পিত্তরসের মধ্যে কোনো এনজাইম থাকে না, আমরা অলরেডি জানি পিত্তরসের মধ্যে কোনো এনজাইম থাকে না, তাহলে লাইপেজ আসবে কই থেকে পিত্তরসের মধ্যে। ঠিক আছে, কিন্তু পিত্তরস কিন্তু লাইপেজকে সক্রিয় করতে সহায়তা করে। ওকে, তাহলে এটার উত্তর কি হবে 1 আর 2, 71-এর এ, 71-এর এ। ওকে, পরিপাকে সাহায্যকারী হরমোন, দেখো এটা তোমাকে খুব কনফিউজিং করতে পারে, গ্লুকাগন, অ্যাড্রেনালিন, ইনসুলিন, সিক্রেটিন। পরিপাকে সাহায্যকারী হরমোন, ওর মধ্যে তোমার এই গ্লুকাগন ইনসুলিন কিন্তু হবে না, এটা কিন্তু রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে, কিন্তু পরিপাকে ডিরেক্টলি ইনভলভ কিন্তু সিক্রেটিন। দেখবা পরিপাকে হরমোনের ভূমিকা দিয়ে তোমার অনেকগুলো হরমোনের নাম লেখা আছে বইয়ের মধ্যে। কি কি হরমোন আছে, গ্যাস্ট্রিন আছে, সিক্রেটিন আছে, কোলেসিস্টোকাইনিন বা প্যানক্রিওজাইমিন আছে, হ্যাঁ তারপরে তোমার আর কি কি আছে, ডিওক্রাইনিন আছে, ভিল্লিকাইনিন আছে, হ্যাঁ এগুলো একটু পড়ে ফেলবে, এন্টারোগ্যাস্ট্রন আছে। এই হরমোনগুলো এক সিরিয়াল করে পড়ে ফেলবা, জাস্ট নামগুলো একটু পড়ো তুমি প্রথমে, যাতে পরীক্ষায় আসলে পারো। নামগুলাই দেখো বেশিরভাগ আসতেছে। ক্ষুদ্রান্তের অংশ নয় কোনটি, ক্ষুদ্রান্তের 3টা অংশ, ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। সিকাম কোলন মলাশয়, সিকাম কোলন মলাশয় এটা বৃহদান্তের অংশ, সিকাম কোলন মলাশয় এটা কার অংশ, বৃহদান্তের অংশ। শর্করা জাতীয় খাদ্য বিপাক নিয়ন্ত্রণকারী হরমোন, এটা হবে ইনসুলিন আর গ্লুকোকর্টিকয়েড, ইনসুলিন আর গ্লুকোকর্টিকয়েড। 74-এর এ, 74-এর উত্তর কত হবে, এ হবে ইনসুলিন আর গ্লুকোকর্টিকয়েড, ইনসুলিন গ্লুকোকর্টিকয়েড, ইনসুলিন গ্লুকোকর্টিকয়েড। ওকে, ইনসুলিন গ্লুকোকর্টিকয়েড। এবার যকৃতের শর্করা সঞ্চিত রূপ কোনটা, আমরা তো জানি লিভারে কার্বোহাইড্রেট সঞ্চয় থেকে গ্লাইকোজেন রূপে, লিভারে কার্বোহাইড্রেট, লিভার আর পেশিতে, আমাদের যকৃৎ আর পেশিতে কার্বোহাইড্রেট কিভাবে সঞ্চয় থাকে, গ্লাইকোজেন রূপে সঞ্চয় থাকে, গ্লাইকোজেন রূপে সঞ্চয় থাকে। প্রোটিন পরিপাকে অংশ নেয় কোনটি, প্রোটিন পেপসিন হবে,
অ্যামাইলেজ কি হবে? অ্যামাইলেজ তো অ্যামাইলোলাইটিক এনজাইম, কার্বোহাইড্রেট পরিপাকের হবে না। কার্বক্সিপেপটাইড, দেখো পেপ যেখানে থাকবে সেটাই প্রোটিন। তাইলে 76-এর কি হবে বলো তো? 1 আর 3, মানে 76-এর বি হবে। 76-এর বি, হ্যাঁ, প্রথম আবিষ্কৃত হরমোনের নাম সিক্রেটিন। ঠিক আছে, এবার চলে আসি আমরা লিপিড, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল। তাহলে এক্স এনজাইমের নাম কি? লিপিডকে ভাঙবে কোন এনজাইম? লাইপেজ। অ্যামাইলেজ তো কার্বোহাইড্রেটকে ভাঙবে, রেনিন প্রোটিনকে ভাঙবে, পেপসিন প্রোটিনকে ভাঙবে। তাহলে 77-এর এ উত্তর হবে, 77-এর এ। এবার আসো, রিয়ানের বয়স 18 বছর, তার দৈহিক ওজন 45 কেজি, উচ্চতা 1.57 মিটার। তাহলে এটা কি করবা? 45-কে ভাগ দিবা 1.57 গুণ 1.57 করলে 18.25 আসবে। কত আসবে বলো তো? 18.25। এবার হু এর মতে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে, রিয়ানের ওজন স্থূলতা নির্ধারণে ছকের কোন শ্রেণীতে পড়ে? ওজন কম, স্বাভাবিক ওজন? এটা একটু তোমরা কমেন্ট করবা। 79 তোমরা কমেন্ট করো। 79 দেখি, 79 কমেন্ট করো। 79 যে ওজন কম, স্বাভাবিক ওজন, অতিরিক্ত ওজন, প্রথম শ্রেণীর স্থূলতা। প্রথম শ্রেণীর স্থূলতা কত হবে? 79। বলো বলো, 79 কত হবে? সেভেন্টি নাইনের এ, হ্যাঁ ঠিক আছে। 79-এর কথা হবে ওজন কম, ওজন কম। এবার আসি আমরা, দুগ্ধ প্রোটিন কে ভাঙবে প্যারাকেসিন, প্যারাকেসিনকে ভেঙে পেপচন। তাহলে এ এনজাইমটার নাম কি? এ এনজাইমের নাম আছে পেপসিন। কি নাম? পেপসিন। এখন অপশনে কিন্তু পেপসিন নাই। পেপসিন জাইমোজেনিক এনজাইম, কারণ পেপসিন খরিত হয় পেপসিনোজেন রূপে। যেগুলো নিষ্ক্রিয় এনজাইম সেগুলোকে বলে জাইমোজেনিক এনজাইম, যেগুলো নিষ্ক্রিয় এনজাইম সেগুলোকে আমরা কি বলবো? জাইমোজেনিক এনজাইম। ঠিক আছে, এই পেপসিনোজেন নিষ্ক্রিয়, এটাকে সক্রিয় করে HCl। পেপসিনোজেনকে সক্রিয় করে কোন এনজাইম? কে সক্রিয় করে? HCl। ওকে, আর ট্রিপসিনোজেন অগ্ন্যাশয় রসের মধ্যে ছিল, এটাও কিন্তু নিষ্ক্রিয়, এটাকে সক্রিয় করে এন্টারোকাইনেজ। এটাকে সক্রিয় করে কে? এন্টারোকাইনেজ। এবার আসো, অগ্ন্যাশয়ের কোন কোষের ক্ষরণ রক্তে গ্লুকোজের পরিমাণ কমাবে? আমরা অলরেডি জানি রক্তে গ্লুকোজের পরিমাণ কমায় ইনসুলিন। ইনসুলিন খরিত হয় বিটা কোষ থেকে। ইনসুলিন খরিত হয় কোন কোষ থেকে? বিটা কোষ থেকে। আর আলফা কোষ থেকে খরিত হয় গ্লুকাগন। গ্লুকাগন গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি করে। গ্লুকাগন রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি করে, আর ইনসুলিন রক্তে গ্লুকোজের পরিমাণ কমায়। ইনসুলিন খরিত হয় বিটা সেল থেকে। ওকে, এবার আসো, মানবদেহের পাকস্থলীর অন্তর্গঠনে মিউকোসা স্তরে রুগী থাকে। রুগী দেখতে ওয়াই আকৃতির, রুগী নামক ভাঁজ থাকে মিউকোসাতে। এই স্তরে গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে। এই গ্রন্থি থেকে এনজাইম মিউকোসার পাশাপাশি এক ধরনের অজৈব অ্যাসিড HCl খরিত হয়। এখন তোমার বলছে উদ্দীপকে বর্ণিত অংশ থেকে খরিত এনজাইম কি? দেখো, পেপসিন, টায়ালিন, মল্টেজ লালা গ্রন্থিতে থাকে, ট্রিপসিন অগ্ন্যাশয় রসে থাকে। তাহলে উত্তর কি হবে? পেপসিন। পেপসিন, জিলেটিন, রেনিন আর গ্যাস্ট্রিক লাইপেজ। ওকে, এবার 83 উল্লেখিত বিশেষ ধরনের অজৈব বস্তুটির কাজ, মানে HCl এর কাজ কি কি? অম্লীয় মাধ্যমে তৈরি হয়, অবশ্যই অম্লীয় মাধ্যমে তৈরি হবে। নিষ্ক্রিয় এনজাইমকে সক্রিয় করে ওই যে পেপসিনোজেনকে পেপসিনে রূপান্তর করে। পেপসিনোজেনকে কিসে রূপান্তর করে? পেপসিনে। ব্যাকটেরিয়া ধ্বংস করে HCl তো ব্যাকটেরিয়াকে ধ্বংস করবেই। তাহলে 1 2 3 প্রথম প্রতিরক্ষা স্তর হিসেবে কাজ করে। ঠিক আছে, তাহলে 83 ডি। এবার আসো, আবারও দেখো, তোমার দ্বাদশ শ্রেণীর ছাত্র কবিরের উচ্চতা 1.75 মিটার, ওজন 87 কেজি। তাহলে তুমি ভাগ করবা 87 ভাগ 1.75 গুণ 1.75। আমি আর করতেছি না, তোমরা একটু করো। করলে যেটা হবে সেটা কোন কিসের মধ্যে পড়বে একটু করে ফেলবা। ঠিক আছে, আমার যতদূর মনে হয় এটা 28 ছিল, মানে 28 পয়েন্ট সামথিং ছিল, এবং এটা অতিরিক্ত ওজন। ঠিক আছে, তোমরা একটু করো, 84টা করো ক্যালকুলেটারে। এবং এই যে স্থূলতার হওয়ার কারণ কি? জিনগত কারণ, হ্যাঁ জিনগত কারণ। গুচ্ছ জিন দেয়। কোন জিন দেয়? গুচ্ছ জিন দেয়। পারিবারিক জীবনযাত্রা, হ্যাঁ, নিদ্রাহীনতা, তিনটাই হবে। দেখবা স্থূলতার কারণগুলো লেখা আছে: মানসিক অবসাদগ্রস্ততা, আবেগ, লাইফস্টাইল মানে জীবনযাত্রা, তারপরে জিনগত। ঠিক আছে, কিছু ওষুধের জন্য হতে পারে, স্টেরয়েডের জন্য হতে পারে। ওকে, তাহলে এইগুলা তুমি একটু পড়ে ফেলবা। 85-এর ডি। 85-এর উত্তর কত হবে?
ডি উত্তর হবে। হ্যাঁ, কোনটা আমিষ পরিপাককারী এনজাইম? দেখো আমি তোমাকে বারবার বলতেছি কোনটা কি পরিপাককারী এনজাইম, তুমি নোট করে করে পড়ে ফেলবা, এর কোনো বিকল্প নাই ভালো করতে গেলে। তোমার অ্যাডমিশনে বলো আর একাডেমিকে বলো, আসবে এখান থেকে প্রশ্ন একদম নিশ্চিত। ঠিক আছে, কোনটা কি পরিপাককারী এনজাইম? আমিষ পরিপাককারী এনজাইম তুমি দেখো, আমি বলছিলাম না পেপসিন জিন খুঁজে বের করবা কোনটার মধ্যে আছে। মল্টেজ, এটা কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইম, লালা রসের মধ্যে থাকে। লাইপেজ, লিপিড পরিপাককারী এনজাইম। সুক্রেজ, সুক্রেজ থাকে আন্তরিক রসে, কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইম। তাহলে উত্তর কি হবে? ট্রিপসিন। ট্রিপসিন থেকে অগ্ন্যাশয় রসে, প্রোটিন পরিপাককারী এনজাইম, অলরেডি পড়ানো হয়েছে। ওকে, এবার মানবদেহে পরিপাকতন্ত্রে পাতার মতো একটা অঙ্গ আছে, পাতার মতো অঙ্গটা কি? অগ্ন্যাশয়। পাতার মতো অঙ্গটার নাম কি? যে এরকম করে একটা অঙ্গ ছিল না, অগ্ন্যাশয়, অগ্ন্যাশয়। হ্যাঁ, অগ্ন্যাশয়। উদ্দীপকে উল্লেখিত অঙ্গটার কাজ কোনটা বলবো? হাসান মাহমুদ, কোনটা বলবো বলো? আচ্ছা, 86 সি। হ্যাঁ, ঠিক আছে। এবার উদ্দীপকে উল্লেখিত অঙ্গটার কাজ, উদ্দীপকে উল্লেখিত অঙ্গটার কাজ কি? মানে অগ্ন্যাশয়ের কাজ কি? গ্যাস্ট্রিক রস ক্ষরণ করবে। দেখো, অগ্ন্যাশয় কি গ্যাস্ট্রিক রস ক্ষরণ করবে? না। গ্যাস্ট্রিক রস ক্ষরণ করবে তো পাকস্থলী। শর্করা পরিপাককারী এনজাইম আছে। হ্যাঁ, অগ্ন্যাশয়ের মধ্যে শর্করা পরিপাককারী এনজাইম তো ছিল, অ্যামাইলেজ মল্টেজ। অগ্ন্যাশয়ের রসে ছিল অ্যামাইলেজ মল্টেজ। উদ্দীপকের ওই প্রশ্নটা, এই যে মানব দেহে পরিপাকতন্ত্রে পাতার মতো একটা অঙ্গ আছে, হ্যাঁ, উল্লেখিত অঙ্গটার নাম কি? পাতার মতো অঙ্গটা আছে তোমার অগ্ন্যাশয়, এবং উল্লেখিত অঙ্গটার কাজ কি? গ্যাস্ট্রিক রস ক্ষরণ করা? না, এটা করে পাকস্থলী। শর্করা পরিপাকের এনজাইম ক্ষরণ করে মিশ্রগ্রন্থি হিসেবে কাজ করে, কারণ এখান থেকে তোমার এনজাইমও পাচ্ছ আবার হরমোনও পাচ্ছ। তাহলে 88 এর উত্তর কত হবে বলো তো? সি, 2 আর 3। ওকে, এটাও কিন্তু পড়াচ্ছি। গবলেট কোষ কোথায় থাকে? গবলেট কোষ থাকে বৃহদন্ত্রে, বুঝা গেছে। এবং এই গবলেট কোষ থেকে মিউকাস খরিত হয়। কি খরিত হয়? মিউকাস। আর পাকস্থলীর মিউকাস কোষ থেকে মিউকাস খরিত হয়। পাকস্থলীর মিউকাস কোষ থেকে মিউকাস খরিত হয়। আর বৃহদন্ত্রের গবলেট কোষ থেকে মিউকাস খরিত হয়। বৃহদন্ত্রের কোথা থেকে মিউকাস খরিত হয়? গবলেট কোষ থেকে। ওকে, এবার আসো 90। একজন ব্যক্তির বিএমআই 38, তিনি স্থূলতার কোন স্তরে আছে? অলরেডি এটা আমরা অলরেডি জানি, দ্বিতীয় স্তরে আছে। সুক্রেজ এনজাইম সুক্রোজকে ভেঙে কি তৈরি করে? সুক্রেজ এনজাইম সুক্রোজকে ভেঙে গ্লুকোজ আর ফ্রুক্টোজে রূপান্তর করে। কিসে রূপান্তর করে? গ্লুকোজ আর ফ্রুক্টোজ। ওকে, গ্লুকোজ আর ফ্রুক্টোজ। আর মল্টোজ আর গ্লুকোজকে এটা করে আছে আইসোমল্টোজ। আইসোমল্টোজ ভেঙে কি হয় বলো তো? মল্টোজ প্লাস গ্লুকোজ। আইসোমল্টোজ এটাকে ভাঙে আসছে তোমার আইসোমল্টেজ এনজাইম, ভেঙে কি করে তোমার মল্টোজ প্লাস গ্লুকোজ করে। আর ল্যাকটোজকে ভেঙে গ্লুকোজ আর গ্যালাক্টোজ করে ল্যাকটেজ এনজাইম। দুধের প্রধান শর্করা ল্যাকটোজ, এটাকে ভেঙে গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ করে কোন এনজাইম? ল্যাকটেজ। আর এটা নাই। ওকে, তাহলে 91 এর কত উত্তর হবে? এ। ইউরিয়া কোথায় হয় বলো তো? যকৃতে। ইউরিয়া কোথায় তৈরি হয়? যকৃতে। আর ইউরিয়া নিষ্কাশন হয় কিন্তু বৃক্ক দিয়ে। ইউরিয়া নিষ্কাশন হয় কি দিয়ে? বৃক্ক দিয়ে। আর ইউরিয়া তৈরি হয় যকৃতে অর্নিথিন চক্রের মাধ্যমে। অর্নিথিন চক্রের মাধ্যমে। আচ্ছা, 81 বা 82 হবে, তাই তো? আচ্ছা, আমরা একদম শেষ করে ওটাতে যাবো। ওকে, শেষ করে ওটাতে যাবো। তাহলে ইউরিয়া কোথায় তৈরি হয়? লিভারে তৈরি হয়। লিভারে তৈরি হয়। ওকে, যকৃতে তৈরি হয়। আর নিষ্কাশন হয় কিডনি দিয়ে। আর ইউরিয়া তৈরি হয় অর্নিথিন চক্রের মাধ্যমে। অর্নিথিন চক্রের মাধ্যমে। এবার দেখো, আবারও তোমার আসছে কোনটি প্রোটিন পরিপাককারী এনজাইম? দেখো, কাইমোট্রিপসিন ফসফোলাইপেজ। লাইপেজ আছে, তার মানে লিপিড, এটা হবে না। কোলাজিনেজ লাইপেজ, লাইপেজ লিপিড পরিপাক করে, হবে না। পেপসিন অ্যামাইলেজ, অ্যামাইলেজ কার্বোহাইড্রেট পরিপাক করে, হবে না। হ্যাঁ, তাহলে ট্রিপসিন কোলাজিনেজ, এটা হবে। ট্রিপসিন কোলাজিনেজ 93 এ হবে। ওকে, এবার আসো এ চিহ্নিত অংশটা কি বলতো? লিভার। এই যে দেখছো, এটা কি? লিভার। এই যে পাকস্থলীর ডান পাশে থাকে লিভার। এবং এটাতে লিভারের 4টা খণ্ড আছে, ডান বাম কোয়াড্রেট কডেট। ডান বাম কোয়াড্রেট কডেট। তাহলে কয়টা খণ্ড আছে? 4টা। আমাদের লিভারের কয়টা খণ্ড? 4টা। ডান বাম কোয়াড্রেট কডেট, 4টা অসম্পূর্ণ খণ্ড। ওকে, এবার বি চিহ্নিতটা কি? এই যে পাতার মতো যেটা বা মরিচের মতো যেটা, সেটা কি? অগ্ন্যাশয়। অগ্ন্যাশয় থেকে আমরা কি পাবো? হ্যাঁ, পিত্তরসের মধ্যে পিত্তরঞ্জক ছিল, কিন্তু অগ্ন্যাশয়ের মধ্যে তো রঞ্জক থাকবে না। অগ্ন্যাশয়ের মধ্যে থাকে এনজাইম থাকে আর হরমোন থাকে। তাহলে উৎসেচক পাবো, প্রাণরস পাবো, মানে 2 আর 3 পাবো। হ্যাঁ, 2 আর
3 রঞ্জক পাবো না আমরা, পিত্তরসে রঞ্জক থাকে। এবার সিটা কি বলতো, পাকস্থলী। বলছে সি অঙ্গের কোন কোষ থেকে HCl খরিত হয়? আমরা জানি পাকস্থলীর প্যারাইটাল বা অক্সিনটিক সেল, প্যারাইটাল বা অক্সিনটিক সেল থেকে কি খরিত হয় বলতো, HCl। পাকস্থলীর কোন কোষ থেকে HCl খরিত হয়? প্যারাইটাল বা অক্সিনটিক কোষ থেকে। পাকস্থলীর প্যারাইটাল বা অক্সিনটিক কোষ থেকে কি খরিত হয়? HCl খরিত হয়। পাকস্থলীর প্যারাইটাল বা অক্সিনটিক কোষ থেকে কি খরিত হয়? HCl। ওকে। আর তোমার জাইমোজেনিক কোষ থেকে পেপসিনোজেন খরিত হয়, আর মিউকাস কোষ থেকে মিউকাস খরিত হয়। ক্লিয়ার? আর অক্সিনটিক বা প্যারাইটাল কোষ থেকে HCl খরিত হয়, আর ইন্ট্রিনসিক ফ্যাক্টর খরিত হয়। মনে রাখবা, অক্সিনটিক বা প্যারাইটাল কোষ থেকে কি করতে হয়? HCl খরিত হয়, আর ইন্ট্রিনসিক ফ্যাক্টর খরিত হয়। এই ইন্ট্রিনসিক ফ্যাক্টর ভিটামিন B12 শোষণে সহায়তা করে। ইন্ট্রিনসিক ফ্যাক্টর কি শোষণে সহায়তা করে? ভিটামিন B12। তাহলে এই একটা লাইনে মাথায় রাখবা, অক্সিনটিক কোষ বা প্যারাইটাল সেল থেকে HCl খরিত হয় এবং ইন্ট্রিনসিক ফ্যাক্টর খরিত হয়। ইন্ট্রিনসিক ফ্যাক্টর কি করে? ইন্ট্রিনসিক ফ্যাক্টরের কাজ কি? ভিটামিন B12 শোষণ করে, ভিটামিন B12 শোষণ করে। এবার আসো 97, অগ্নাশয় থেকে নিঃসৃত হয় গ্যাস্ট্রিন তো না, ইনসুলিন, হ্যাঁ ট্রিপসিন। অগ্নাশয় রসের মধ্যে তো থাকে ট্রিপসিন, আমরা জানি ট্রিপসিন, কাইমোট্রিপসিন, ওগুলো তো আমরা অলরেডি জানি। তাহলে 97 2 আর 3 মানে সি হবে, সি হবে। ওকে, আমাদের আর হয়তো 5-7 মিনিট লাগবে। ওকে, 5-7 মিনিট লাগবে, বেশি টাইম নিব না। দেখো 98, সবচেয়ে বড় গ্রন্থি যকৃৎ, আর মিশ্র গ্রন্থি এটা হচ্ছে অগ্নাশয়। মিশ্র গ্রন্থি কোনটা? অগ্নাশয়, অগ্নাশয়। তাহলে পি এর কাজ কি, মানে যকৃতের কাজ কি? এনজাইম তৈরি করে, ভিটামিন সঞ্চয় করে, তারপরে বিষ অপসারণ করে। তোমার যকৃতের মধ্যে কি এনজাইম ছিল? না, ছিল না কিন্তু। তাইলে এটার উত্তর হবে কিন্তু 2 আর 3, 2 আর 3। যকৃৎ তোমার পিত্তরস ক্ষরণ করে, কিন্তু পিত্তরসের মধ্যে কিন্তু কোনো এনজাইম ছিল না। তাহলে 98 এর তোমার সি হবে 2 আর 3। ওকে, 98 এর সি 2 3, 2 3। এবার কিউটা কি? মিশ্র গ্রন্থি, গ্যাস্ট্রিক জুস ক্ষরণ করে না, এটা পাকস্থলীতে ঘটিত হয়। পিটুইটারি গ্রন্থি দ্বারা নিয়ন্ত্রিত না, পিটুইটারি গ্রন্থি দ্বারাও নিয়ন্ত্রিত না। ইমালসিফিকেশনে সহায়তা করে, তাও করে না, যেহেতু অগ্নাশয়। এটি একটি অন্তঃক্ষরা গ্রন্থি, হ্যাঁ এটা অন্তঃক্ষরা বা এটা মিশ্র গ্রন্থি, মানে এটা একটা গ্রন্থি হবে, হ্যাঁ গ্রন্থি হবে। তাইলে তোমার 99 এর উত্তর হবে ডি। 99 এর কত উত্তর হবে? ডি। ঠিক আছে, এবার দেখো মনোযোগ দিয়ে খেয়াল করো। 80 কেজি, 80 ভাগ উচ্চতা আছে 1.6 গুণ 1.6 করে দেখো যেটা হয়। ঠিক আছে, আমি আর করতেছি না, এটা তোমরা একটু করে দেখবা। উদ্দীপকে আব্দুর রহিমের স্বাস্থ্যগত সমস্যার জন্য দায়ী জিনগত কারণ, পারিবারিক জীবনযাত্রা, মানসিক আঘাত, তিনটাই হবে, তিনটাই হবে, হ্যাঁ তিনটে হবে। তাহলে 101-এর 4, 101-এর কত উত্তর হবে? 4 হবে। এবার দেখো এটা একটা পাকস্থলীর প্রস্থচ্ছেদ, তুমি ছবিগুলো ভালো করে দেখবা। পাকস্থলীর প্রস্থচ্ছেদ সবার বাইরে থাকে সেরোসা, তারপর থাকে সেরোসা পেশি স্তর, সাবমিউকোসা, মাসকুলারিস মিউকোসা, মিউকোসা। এই যে ভাঁজ হয়ে আছে না, দেখো এই যে ভাঁজ হয়ে আছে না, এগুলো কিন্তু সব মিউকোসা। এবং এই মিউকোসাতে তোমার রুগী নামক ভাঁজ থাকে, যেটা দেখতে আছে ওয়াই আকৃতির, যেটা দেখতে কি আকৃতির? ওয়াই আকৃতির। তাহলে এক্স চিহ্নিত স্তর হতে নিঃসৃত এনজাইমের নাম, নিঃসৃত এনজাইমের নাম। তাহলে পাকস্থলীর মিউকোসাতে তোমার গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে, গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে কোন এনজাইম খরিত হবে বলো তো? পেপসিন, পেপসিন। অ্যামাইলেজ তো হবে না, অ্যামাইলেজ তো কার্বোহাইড্রেট পরিপাকের এনজাইম, এটা পাকস্থলী থেকে খরিত হয় না। লাইপেজ, লাইপেজ গ্যাস্ট্রিক লাইপেজ বললে হতো, হ্যাঁ। ট্রিপসিন অগ্নাশয় রসে থাকে, তাহলে এটা তোমার পেপসিন হবে, পেপসিন। ওকে, এবার উইরসাং নালী মানবদেহের কোন অঙ্গে পাওয়া যায়? অগ্নাশয়, এটা আমরা অলরেডি পড়ে আসছি 103-এর অগ্নাশয়, অগ্নাশয়। উইরসাং নালী, উইরসাং নালী মানবদেহের কোন অঙ্গে পাওয়া যায়? অগ্নাশয় রসে পাওয়া যায়, অগ্নাশয়, সরি অগ্নাশয়ে পাওয়া যায়, অগ্নাশয়ে পাওয়া যায়। হ্যাঁ, এনজাইম পড়াতে পড়াতে অগ্নাশয়ের রস আর মাথা থেকে যাচ্ছেই না। এবার আবারও দেখো বিএমআই, বিএমআই তাহলে কি হবে? 55/1.25 গুণ 1.25 করে ফেলবা, যেটা আসে। এবার হু এর মতে সালাম বিএমআই নির্দেশিকার কোন শ্রেণীতে পড়ে? তাহলে এটাও পড়ানো হয়ে গেছে, তাহলে 104 105 তুমি করে ফেলবা। ঠিক আছে, পিত্তরস খরিত হয় কোথা থেকে? এটাও আমরা অলরেডি জানি। 106 কত হবে? 3। যকৃৎ থেকে খরিত হয়, কোথা থেকে খরিত হয়? যকৃৎ থেকে খরিত হয়, যকৃৎ থেকে খরিত হয়। ঠিক আছে, এবার আসি আমরা 107, ক্ষুদ্রান্তের অংশ নয় কোনটি? এটা আমরা অলরেডি জানি, ক্ষুদ্রান্তের অংশ থেকে ডিউটেনাম, জেজুনাম আর ইলিয়াম।
তোমার ফান্ডাস এটা পাকস্থলীর গম্বুজ আকৃতির অংশ, হ্যাঁ, পাকস্থলীর যেখানে তোমার গ্যাস থাকে, খাদ্য পরিপাকের পর গ্যাস তৈরি হয় এই ফান্ডাসে, হ্যাঁ। এবার নিচের কোন এনজাইম অম্লীয় পরিবেশে অধিক কার্যকরী? পাকস্থলীর মধ্যে যে এনজাইমগুলো থাকে সেটা অম্লীয় পরিবেশে অধিক কার্যকরী। তাহলে কত হবে বলো তো? পেপসিন। কোনটা হবে? পেপসিন। এটা অম্লীয় পরিবেশে অধিক কার্যকরী, অম্লীয় পরিবেশে অধিক কার্যকরী, মনে থাকবে পেপসিন। ঠিক আছে, এবার দেখো এটা কিন্তু ইউরিয়া কোন চক্রের মাধ্যমে? অর্নিথিন চক্রের মাধ্যমে হয়। কারণ আমরা অলরেডি জানি NH2CO NH2, এটা হচ্ছে তোমার ইউরিয়ার সংকেত, NH2CO NH2। তাহলে এটা কোন চক্রের মাধ্যমে? অর্নিথিন চক্রের মাধ্যমে হবে, এবং এটা লিভারে হয়, নট ডিঅ্যামিনেশন প্রক্রিয়া, এটা কিন্তু হবে না, অর্নিথিন চক্র হবে। ওকে, এবার দেখো এইটা কিন্তু আমরা আগেও সলভ করে আসছি, লাইপেজ, তাহলে এখানে কি হবে? লিপিড, আর এটা কি? ফ্যাটি অ্যাসিড গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড গ্লিসারল। এবং মনে রাখবা লিপিড শোষিত হয় কোথায়? লসিকায় শোষিত হয়। লিপিড কোথায় শোষিত হয়? লসিকায়। তারপরে এটা রক্তে যায়। প্রথমে লসিকায় শোষিত হয়, তারপরে এটা রক্তে যায়, মনে রাখবে। তার লিপিড প্রথমে কোথায় শোষিত হয়? লসিকায়। তাহলে 110-এর সি, 110-এর কি হবে? সি। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ। এটা কিন্তু তোমার অগ্নাশয়ের প্রস্থচ্ছেদ। অগ্নাশয়ের মধ্যে এই যে গোল গোল যেগুলো আছে না, এগুলা সব তোমার কি বলতো? এগুলা সব কি বলতো? গোল গোল যেগুলো আছে, আর এই গোল গোলের মাঝে যে ফাঁকা জায়গা না, এই যে ফাঁকা জায়গাগুলো থাকে দুইটা বৃত্তের মাঝখানে যে ফাঁকা জায়গা, সেগুলা তোমার আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এই মাঝখানে যে ফাঁকা জায়গা, সেগুলা কি বলতো? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। তাহলে ওয়াই কিন্তু আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, ওয়াইটা কি? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। ঠিক আছে, আর এক্স সেটা হচ্ছে অগ্নাশয়ের তোমার বহিকরা পার্ট, বা যেখান থেকে অগ্নাশয় রস খরিত হয়, মানে এক্স চিহ্নিত অংশ থেকে আসলে অগ্নাশয় রস খরিত হয়, যেটার মধ্যে এনজাইম থাকবে। তাহলে এক্স চিহ্নিত অংশ থেকে খরিত হয় না কোনটি? তাই বলছে, হয় না কোনটি? দেখো আমাদের ট্রিপসিন খরিত হয়, কিন্তু হয় না, হয় অগ্নাশয় রসের মধ্যে লাইপেজ খরিত হয়। এই যে লাইপেজ, ফসফোলাইপেজ, কোলেস্টেরল এস্টারেজ, অ্যামাইলেজ মল্টেজও খরিত হয়। অগ্নাশয় রসে ছিল অ্যামাইলেজ মল্টেজ। হ্যাঁ, এটা তোমার লোবিউল। এক্স চিহ্নিত অংশটা কি বলতো? লোবিউল, হ্যাঁ, লোবিউল, এই খন্ড। হ্যাঁ, ঠিক আছে। তাহলে তোমার এটা কিন্তু পেপসিন কিন্তু হবে না, পেপসিন পাকস্থলী থেকে খরিত হয়। পেপসিন কি হবে বলতো? এই 111 এ হবে, হ্যাঁ, 111 পেপসিন পাকস্থলী, অগ্নাশয় থেকে কেন আসবে এটা? পেপসিন। এবার ওয়াই চিহ্নিত অংশটি ইনসুলিন ক্ষরণ করে, হ্যাঁ, গ্লুকাগন ক্ষরণ করে। আবার ইনসুলিন গ্লুকাগন ক্ষরণ বন্ধ করে, অবশ্যই করে। ওই যে সোমাটোস্ট্যাটিন ইনসুলিন গ্লুকাগন ক্ষরণ নিয়ন্ত্রণ করে বা ক্ষরণকে বাধা দেয়, বুঝা গেছে? তাইলে 112-4 হবে, 112-4। গলবিলে উন্মুক্ত হয় না কোনটি? গলবিল, হ্যাঁ, গলবিল আমাদের এই যে এই জায়গাটাতে থাকে। শ্বাসনালী উন্মুক্ত হয়, অন্ননালী উন্মুক্ত হয়, ইউস্টেশিয়ান নালী উন্মুক্ত হয়, তিনটাই কিন্তু হয়। মানে আমাদের এই যে মধ্যকর্ণের সাথে একটা নালী দিয়ে গলবিলের সাথে যুক্ত থাকে, এই নালীটাকে বলে ইউস্টেশিয়ান নালী। মধ্যকর্ণের সাথে আমাদের গলবিল যুক্ত থাকে যে নালী দিয়ে, সেই নালীটাকে আমরা কি বলবো? ইউস্টেশিয়ান নালী। বাট উইরসাং নালী তো অগ্নাশয় কই আর গলবিল কই? দুটা তো আর এক জায়গায় না, হ্যাঁ, উইরসাং নালী হবে এটা। তাহলে 113-4। নিচের কোনটি থেকে গ্লুকাগন নিঃসৃত? আমরা অলরেডি জানি অগ্নাশয় থেকে। ওকে, তাহলে আমাদের যে টপিকসগুলো গুরুত্বপূর্ণ, তুমি এই টপিকসগুলো খুব সুন্দর করে বই থেকে পড়ে ফেলবে এই টপিকসগুলো, কারণ এই টপিকসগুলো থেকে কিন্তু তোমার আসবে। ওকে, তাহলে 81 বা 82 নাম্বারের উদ্দীপকের সমস্যা একটু যাই আমরা। 81-82 আর তোমাদের জন্য যে ঘোষণা হচ্ছে 7 তারিখে আমাদের জুওলজি 4 বোর্ড এমসিকিউ সলভ হবে। 10 তারিখে বোটানি 7 মনে হয়, আর 14 তারিখে মনে হয় বোটানি 8, আর 16 তারিখে 100 মার্কের এক্সাম আছে। 16 তারিখে কি আছে বলতো? 100 মার্কের এক্সাম আছে। এবার দেখো এইটা মানবদেহের পাকস্থলীর অন্তর্গঠনে মিউকোসা স্তরে রোগী থাকে, এই স্তরে গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে, এইসব গ্রন্থি থেকে এনজাইম অজৈব অ্যাসিডের নাম কি? HCl, হ্যাঁ।
এবং উদ্দীপকে বর্ণিত অংশ থেকে খরিত এনজাইমের নাম কি? পাকস্থলী থেকে কোন এনজাইম খরিত হবে? পাজর, পেপসিন, জিলেটিনেজ, রেনিন। পেপসিন, জিলেটিনেজ, রেনিন। টায়ালিন এটা তো কার্বোহাইড্রেট পরিপাকের এনজাইম, মুখে থাকে, হ্যাঁ, লালা রসে থাকে। ট্রিপসিন থাকে অগ্নাশয় রসে। মল্টেস থাকে, এটাও তোমার মল্টেস থাকে, এটা অনেক জায়গায় থাকে, লালা রসে থাকে, অগ্নাশয় রসে থাকে, আন্ত্রিক রসেও থাকে। পড়লাম আম, আসলাম, মদে মল্টেস। এবার উদ্দীপকে উল্লেখিত বিশেষ ধরনের অজৈব, অজৈব মানে HCl, হ্যাঁ, এর কাজ কি? অম্লীয় মাধ্যম তৈরি করে, হ্যাঁ, অম্লীয় মাধ্যম তৈরি করে। নিষ্ক্রিয় এনজাইমকে সক্রিয় করে, করে ওই যে পেপসিনোজেনকে পেপসিনে রূপান্তর করলো না, আর ব্যাকটেরিয়ার অংশ করে। তাহলে কত হবে? 83/4। এখন বলো আর কোনোটাতে সমস্যা আছে কিনা? আমার মনে হয় না আর কোনোটাতে সমস্যা আছে। হ্যাঁ, সমস্যা থাকলে বলো। তাহলে আমাদের এখানেই ক্লোজ করে দিব। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে ক্লাস করার জন্য। ওকে, সবাইকে অনেক অনেক শুভকামনা। সবাই ভালোভাবে পড়াশোনা করো, ঠিক আছে? সময়গুলো নষ্ট করো না, কারণ সময়গুলো কিন্তু অনেক দামি। হ্যাঁ, কারণ তোমাদের ধরতে গেলে এই ইন্টার পরীক্ষার আর 1.5 মাসের মতো আছে, 1.5 মাস। আর তারপরে তোমার ইন্টার পরীক্ষার পরে আর তুমি 3 মাস, 3.5 মাসের মতো সময় পাবে অ্যাডমিশন জার্নির জন্য। সো এই টাইমটা খুব ভালো করে কাজে লাগাও। তোমাদের জন্য আবারও অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম সবাইকে।